ওকে বিপ্লব, তো আশা করি ওরা আসবে আস্তে আস্তে, কারণ আসলে অ্যাডমিশনের সময় তো কি ব্যস্ত। আমি আস্তে আস্তে শুরু করি। জি ভাইয়া। আমরা ওই লাস্ট ক্লাসে অ্যান্টি অক্সিডেন্ট নিয়ে আলোচনা করছিলাম। তো তুমি একটু যদি আগের ভিডিওটা দেখো তাহলে বুঝবা। অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আমরা কৃত্রিম যেটা ব্যবহার করে থাকি সেটা। তো ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে হচ্ছে ভিটামিন সি and vitamin E. Another one is beta carotene. তো এই বিটা ক্যারোটিনটা বেসিক্যালি হচ্ছে তোমার সবচেয়ে বেশি পরিমাণে থাকে গাজরে, লাল শাকে থাকতে পারে, মিষ্টি কুমড়ায় থাকতে পারে, এই ধরনের ফল কি বলে সবজিগুলোতে বেশি থাকে হচ্ছে বিটা ক্যারোটিন। আর ভিটামিন ইটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে ধরো উদ্ভিজ্জ যে তেল আছে, অয়েল, প্ল্যান্ট অয়েল বা শস্য কণা, গমের মধ্যে থাকে। হ্যাঁ, আর বিটা ক্যারোটিন সবচেয়ে বেশি থাকে হচ্ছে গাজর, টমেটো, দেন হচ্ছে আর মিষ্টি আলুতে থাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ওই খাদ্যদ্রব্যগুলোর মধ্যে থাকে এবং এই খাদ্যবস্তুর এগুলো হচ্ছে এই ন্যাচারাল যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এগুলো ওখানে থাকে। ভিটামিন সি তো সব ভিটামিন সি জাতীয় যত ধরনের ফ্রুটস আছে সবগুলাতেই থাকে। হ্যাঁ, কমলা লেবু জাতীয় বা লেবু জাতীয় যত ফ্রুটস আছে সবার মধ্যে থাকে। তবে আন্তর্জাতিক খাদ্য সংস্থা সম্পর্কিত বা আন্তর্জাতিক খাদ্য সংস্থা কর্তৃক অনুমোদিত যেসব অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে তার মধ্যে আমরা যদি কিছু অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলি সেটা হচ্ছে সালফাইড। তো অক্সিডেন্টটা আছে, এই অ্যান্টিঅক্সিডেন্টটা বেসিক্যালি কোথায় ব্যবহার করা থাকে, এটা হচ্ছে ড্রাই ফ্রুটসে। আমরা অনেক ড্রাই ফ্রুটস বাজারে দেখতে পাই, সুপার শপে গেলে ড্রাই ফ্রুটস এর প্যাকেট পাওয়া যায় ড্রাই ফ্রুটসে, বা হচ্ছে ধরো ড্রাই খাবারে, ড্রাই ফুড। এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে খাবার। আর হচ্ছে ধরো প্যাকেটেড কর্ন স্যুপ আছে না, কর্ন স্যুপ প্যাকেটে থাকে, বাসায় এনে গরম পানি দিলে স্যুপ হয়ে যায়, এই ধরনের প্যাকেটেড কর্ন স্যুপ গুলাতে, বা কাজু বাদাম প্যাকেট করে বিক্রি করে। ড্রাই ফ্রুটস বলতে ওই যে খেজুর টেজুর এগুলোতেও কি থাকে? না, এটা কাইন্ড অফ ওরকম না। ধরো ড্রাই ফ্রুট বলতে আমরা কাইন্ড অফ হতে পারে, ধরো বিস্কিট হতে পারে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরো যে আমের 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 বা ধরো যে কিছু সংখ্যক ফ্রুটস থাকে, যেমন মিষ্টি কুমড়ার ইয়ে থাকে, কি বলে ওই যে মোরব্বা টাইপের জিনিসপত্র হয়। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ফ্রুটস গুলাকে একটু সুইটেন্ড করে, সুগার এড করে ওটা হচ্ছে যে ইয়ের মতো বিক্রি করে, তোমার হচ্ছে আমসত্ব টাইপের করে বিক্রি করে, বিভিন্ন ধরনের ফ্রুটস এর পাওয়া যায় এরকম। হ্যাঁ, জি ভাইয়া। অথবা ড্রাই ফ্রুটের মধ্যে ইয়া পড়ে, কর্নফ্লেক্স পড়ে, হ্যাঁ, তারপর ওটস পড়ে, এগুলোর মধ্যে ইউজ করে থাকে। বাট এটা সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে ক্যান্সার হয়ে যাবে যদি এক্সেস ইউজ করো। ঠিক আছে, এটা লিমিট আছে, ওই লিমিট ক্রস করে গেলে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা যায়, দ্যাট ইজ কল্ড সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডটার সংকেতটা যদি আমি লিখি, সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, CH2COOH HO and নিচে থাকবে CH2COOH। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডের হচ্ছে ডিসোসিয়েশন, এটার সবচেয়ে কম্প্রিহেনসিভ দিক যেটা, এটা হচ্ছে ওয়াটার এন্ড ইথানল সলিউবল। জাস্ট বিকজ এর মধ্যে অনেকগুলো ওয়েজ গ্রুপ আছে, তার কারণে হাইড্রোজেন বন্ডিং হতে পারে, এই জন্য হচ্ছে এটা পানি এবং ইথানলে সলিউবল হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে জ্যাম, জেলি, আচারে ব্যবহার করা হয়ে থাকে।
জ্যাম, জেলি, আচারে। বেসিক্যালি যেটা হয় জ্যাম, জেলি বা আচারগুলো যেরকম করে আমরা কৌটাজাত করে রাখি, ওগুলোতে ব্যাকটেরিয়ার জন্য গ্রো করতে না পারে, দ্যাট ইজ সাইট্রিক অ্যাসিড ইউজ করে। তো ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাসিডিক মিডিয়াতে গ্রো করতে পারে না, ঠিক আছে? তো এইটা পড়বা। আর সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, এই কোশ্চেনটা আসছিল হচ্ছে এতে মেডিকেলে, যদিও মেডিকেলের এক্সাম শেষ। দেন আরেকটা জিনিস হইতে পারে, দ্যাট ইজ কল্ড, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট বুয়েট পরীক্ষার জন্য, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিএইচএ। বিএইচএ জিনিসটার মানে কি? বিএইচএ জিনিসটা মানে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। অ্যানিসোল মানে কি? অ্যানিসোল মানে বেনজিন বলের মধ্যে একটা OCH3 গ্রুপ থাকবে। বিউটাইলেটেড হাইড্রক্সি, তো বিউটাইলেটেড মানে আসলে একটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ থাকবে। এই যে টারশিয়ারি বিউটাইল গ্রুপ সেটা অর্থ অবস্থানে থাকে, আর আরেকটা প্যারা অবস্থান থাকবে একটা হাইড্রক্সিল গ্রুপ। দিস ইজ বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, ঠিক আছে? তো এটা একটা প্রিজারভেটিভ হিসেবে বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ওকে, এরকম আরেকটা আছে যেমন বিএইচটি। বিএইচটি এর ফুল ফর্ম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। আরেকটা আছে সেটা হচ্ছে টিবিএইচকিউ। টিবিএইচকিউ এর ফুল ফর্ম কি? টিবিএইচকিউ এর ফুল ফর্ম হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সি কুইনোন। তো এই তিনটা সংকেত হচ্ছে বুয়েটের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডিরেক্টলি দিয়ে দিতে পারে। তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে, এটি এমসিকিউটা আসছিল মেবি জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, যে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রক্সি কুইনোনের পারমিজিবল লিমিট মানে ম্যাক্সিমাম কতটুকু ইউজ করা যাবে, যে ম্যাক্সিমাম এতটুকু ইউজ করা যাবে, এর বেশি ইউজ করা যাবে না, বেশি ইউজ করলে সেটা ক্ষতিকর মানুষের জন্য, সেটা হচ্ছে 100 ppm। ওকে, আচ্ছা। তো অ্যান্টিঅক্সিডেন্টে মোটামুটি আমাদের একটা বিশদ আলোচনা হয়ে গেল। তো অ্যান্টিঅক্সিডেন্টের পরে এরকম আরো অ্যান্টিঅক্সিডেন্ট হইতে পারে, তবে একটা জিনিস হচ্ছে মিথাইল প্যারাবেন। তো মিথাইল প্যারাবেনটা কিন্তু হচ্ছে লিপস্টিক ইউজ করা হয়ে থাকে। এই কৃত্রিম প্রিজারভেটিভটা হচ্ছে তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়ার প্রতি মারাত্মক সেন্সিটিভ, এবং এটার কোনো ধরনের কোনো স্মেল নাই, এটার কোনো স্বাদ নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার যদি আমরা খাদ্যদ্রব্যে ব্যবহার করি তাহলে খাদ্যদ্রব্যের খুব একটা আহ, মানে কি বলে যে স্বাদ গন্ধের স্বাদ গন্ধের কোনো একটা পরিবর্তন করতে পারে না, ঠিক আছে? তো তো এটা হচ্ছে অ্যালকালাইন মিডিয়াতে খুব ভালো কার্যক্রম, অ্যালকালাইন মিডিয়াতে ভালো কার্যকর। এরকম আরো যেমন হতে পারে আমরা রেডিয়েক্টিভ রেডিয়েশন ইউজ করতে পারি। রেডিয়েক্টিভ রেডিয়েশন হচ্ছে খুব ভালো প্রিজারভেটিভ বলা ঠিক না, রেডিয়েক্টিভ রেডিয়েশনের জন্য আমরা যেটা করতে পারি যে তোমার ওই কি করা যায়, ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্ট, এই টাইপের জিনিসপত্র লেগে ধ্বংস করে ফেলা যায়। ফরমালিন হতে পারে। HCHO এর 30 to 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, 30-40% aqueous solution that is called formalin। তো ফরমালিন ব্যবহার করা যেতে পারে, ফরমালিন ব্যবহার করে, তবে ফরমালিন হচ্ছে যে আমরা যেটা জানি যে মাছে ব্যবহার করে থাকে বা ফ্রুটসে বেশি ব্যবহার করে থাকে ফরমালিন। তো যে কোনো খাবারই এই যে ধরনের যদি ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফরমালিন আছে কি নাই সেটা তো আমি জানি না। তো খাবারটাকে বাসায় এনে এটাকে পানিতে ডুবাই রাখতে হবে 2 ঘন্টা 2-3 ঘন্টা, তাহলে আলটিমেটলি এটা রিস্ক ফ্রি হয়ে যায় আর কি খাবারটা। তো ফরমালিন হচ্ছে একটা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে। তো শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে তোমার আহ, উম, যেমন হচ্ছে তোমরা হয়তো বায়োলজি ল্যাবে দেখছো যে মৃতদের বিভিন্ন অংশ সংরক্ষণে কাজে লাগে, যেমন মাছ, বা তোমরা কিছু রেয়ার টাইপের মাছ দেখছো, বা কিছু প্রাণী আছে যেগুলাকে দেখবা যে বোতলের ভেতরে করে ফরমালিন দিয়ে স্টোর করে রাখা হয় আর কি। অথবা ধরো কোনো সংক্রামক রোগ হয়েছে, সেই রোগীর বিছানাপত্রটা সেটা পরিষ্কার করার জন্য ফরমালিন ব্যবহার করে থাকে। তবে ফরমালিনের সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে খুবই ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার খাদ্য আমাদের বডিতে অধিক পরিমাণে চলে গেলে এটা হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকারক হয়ে যায় আর কি। যেমন এটা আমাদের অনেক অর্গানের ফেলিওরের জন্য দায়ী হয়ে যায় আর কি, অনেক অর্গানের ফেলিওর হয় এটার জন্য। তো দেন আমাদের যেই পার্টটা আসে দ্যাট ইজ কল্ড খাদ্য কৌটাজাতকরণ আর কি, প্রসেস অফ ফুড ক্যানিং। ক্যানের ভিতরে যেসব ফুডকে রাখা হয় আর কি, মানে কৌটার ভিতরে, প্রসেস অফ ফুড ক্যানিং।
তো ফুড ক্যানিং এর সময় যেটা করা হয়, ফুড ক্যানিং এর একটা বেসিক প্রসেস ফ্লো আছে। তো বেসিক প্রসেস ফ্লোটা কি জিনিস আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে যেটা করা হয়, তোমাকে তুমি যে ফুডটাকে ক্যানিং করবা, কৌটাজাত করবা, সেই ফুডটাকে সংগ্রহ করতে হবে। এর একটা বেসিক প্রসেস, এই প্রসেসের মাধ্যমে যত ধরনের ফুড ক্যানিং আছে সবগুলো নিয়ে আলোচনা হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, তোমাকে খাদ্যটাকে কালেক্ট করতে হবে, কালেকশন অফ ফুড। তুমি যেই ফুডটাকে ক্যানিং করবা বা কৌটাজাত করবে সেটাকে কালেক্ট করবা। কালেক্ট করার পর এটাকে বাছাই করতে হবে। বাছাই করতে হবে, ধরো তুমি হচ্ছে কাঁচা আমকে দিয়ে আচার বানাবা, কথার কথা। হ্যাঁ, তো কাঁচা আম যখন পায়রা নিয়ে আসবা গাছ থেকে, আনার পরে দেখবো অনেক আমগুলোর মধ্যে পোকা থাকবে, কোনো আম ফাটা থাকবে, মাটিতে পড়ে ফাইটা গেছে, বা কোনো আম ওই যে শিলা পড়ে ফাটছে। ওটা বাছাই করে গ্রেডিং করতে হবে। গ্রেডিং করে তোমাকে ভালো আমগুলাকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে তোমাকে নির্দিষ্ট পরিমাণে একটা ওয়েট নিতে হবে। বিকজ তুমি যদি বানাও, যে ধরো 100 বোতল বানাবে, 100 বোতল বানানোর জন্য তুমি তো দুই দুই মণ নিয়ে লাভ নেই। তোমার যদি 50 কেজিতে কাজ হয়, তুমি 50 কেজি নিবে, 80 কেজি নিয়ে এত দরকার নেই। দেন হচ্ছে এটাকে ভালো করে ওয়াশ করতে হবে, যেন সারফেসে কোনো ধরনের কোনো ময়লা না থাকে আর কি। তো ওয়াশিংটার পরে যেটা করতে হবে তোমাকে, ধরো তুমি যদি সহ আচার বানাও তাহলে ভালো, আবার কেউ কেউ ফুড কোর্টাজাত করে খোসা ছাড়াই দিলে খোসা ছাড়ানোর কাজটা করতে হবে। খোসা ছাড়ানো ও টুকরা করা, বড় বড় আস্ত আম তো আর রাখা যাবে না, টুকরা করতে হবে, টুকরা করো। তবে এক্ষেত্রে একটা স্টেপ রয়ে যায়, এটা আমরা বলি ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং জিনিসটা কি আসলে? ব্লাঞ্চিং জিনিসটাকে আমরা বলি যে থার্মাল শক। অনেক সময় দেখবা যে কাঠবাদাম যেটাকে বলি আমরা, বা হচ্ছে পিস্তাচু বা পেস্তা বাদাম, তোমার আম্মাকে দেখবা যে কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়ে যখন কোনো কিছু রান্না করি, কাঠবাদাম পেস্তা বাদামের খোসা ছাড়ানো কিন্তু খুব কঠিন কাজ, সহজে খোসা ছাড়ানো যায় না। এই জন্য যেটা করে, যেটাকে একটু গরম পানিতে দেয়, হ্যাঁ, হট ওয়াটার, হট ওয়াটারে এই জিনিসগুলোকে দিয়ে দেয়, দিয়ে উঠায় নেয়। উঠায় নিলে দেখবা যে একটু করে চাপ দিলেই চামড়াটা উঠে চলে আসে। এই যে থার্মাল শক দেওয়ার কারণে কি হলো, চামড়াটা সার্ফেস থেকে উঠে চলে আসলো। দিস ইজ কল্ড ব্লাঞ্চিং। এখন কথা হচ্ছে যে তুমি এই যে ব্লাঞ্চিং করলা, খোসা ছাড়ালে, টুকরা করার পরে পরের যে স্টেপটা, দ্যাট ইজ কল্ড প্রিজারভেটিভ সহ কৌটায় রাখা, প্রিজারভেটিভ এডিশন অফ প্রিজারভেটিভস। এখন তুমি কোন প্রিজারভেটিভ অ্যাড করবা, এটা ডিপেন্ড করবে তুমি কোন খাবার ইউজ করছো তার উপরে, প্রিজারভেটিভস। এখন তুমি কোন ধরনের খাদ্যদ্রব্য কৌটাজাত করবা তার উপরে ভিত্তি করে প্রিজারভেটিভ ঠিক করতে হবে। দেন হচ্ছে এক্সস্ট করতে হবে। এক্সস্ট কেন এক্সস্ট করতে হবে? এই জন্য যে এক্সস্টিং এর মাধ্যমে আমরা যেটা করবো, এয়ারটাকে নাই করে দিবে, এয়ার বের করে দেয়া। যেমন এক্সস্ট ফ্যান যে কাজটা করে, এয়ার বের করে দিতে হবে। কেন? এয়ার থাকার মানে এয়ার মধ্যে অক্সিজেন আছে, তাহলে আমাদের এই ক্যানের ভিতরে বা কৌটার ভিতরে অক্সিজেন থেকে যাবে। অক্সিজেন থাকলে পরে ফুডটার অক্সিডেশন হবে, এবং অক্সিডেশন হলে খাবার পচে যায়। সেটা কেমনে পচে, গত ক্লাসের লাস্টের দিকে এটা পড়ানো হয়েছে। ফাইন। এখন কথা হচ্ছে, এই যে আমরা ব্লাঞ্চিং করলাম, দেন হচ্ছে অ্যাডিশন অফ প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ অ্যাড করব। প্রিজারভেটিভটা বেসিক্যালি কিরকম ভাবে অ্যাড করব, সেটা হচ্ছে যে তুমি যদি ফ্রুটস সংরক্ষণ করতে যাও, যেমন কোনো কোনো আচার দেখবা যে মিষ্টি আচার হয়, তোমার আম্মা দেখবে আচার বানায়, আচার বানায় কৌটে ভরে রাখছে, সে আচারে দেখবা যে চিনি অ্যাড করে, বা কোথাও কোথাও লবণ ব্যবহার করা হয়ে থাকে। যেমন লেবুর আচারের মধ্যে লবণের সাথে সিরকাও ব্যবহার করে, মানে ভিনেগার ব্যবহার করা হয়ে থাকে। বা শাকসবজিও কিন্তু ক্যানিং করে বিক্রি করে। ড্রাই ফ্রুট, যেটা জাপানে অনেক বেশি পরিমাণে করে ওরা, লবণ দিয়ে সংরক্ষণ করে। বা মাছ বা মাংস, হ্যাঁ, এগুলাকে সংরক্ষণ করা হয়। কারণ বাইরে থেকে যখন প্রসেস ফুড আসে, যেমন মাছ বাইরে থেকে নিয়ে আসে, অনেক সামুদ্রিক মাছ, বড় বড় মাছ বাইরে থেকে আসে, এগুলাকে এইভাবে প্রসেসিং করে নিয়ে আসা হয়। বা যেমন আমি নিয়ে আসছিলাম স্যামন ফিশ, ড্রাই স্যামন ফিশ, প্রিজারভেটিভ ইউজ করে রাখা ছিল সেখানে। তো এক্সস্ট করা হয়, এক্সস্ট করার পরে যেটা করে স্টেরিলাইজেশন করে। হোয়াট ইজ স্টেরিলাইজেশন, আইডিয়া আছে তোমার? না ভাইয়া, ভুলে গেছি। এক্সস্টের পরে সিলিং করাবে, মানে সিল করে ঢাকনা আটকে ফেলবে, তারপর হচ্ছে স্টেরিলাইজ করাবে। স্টেরিলাইজেশন মানে কি? এটা বাংলায় যেটা বলে নির্জীব করা, মানে স্টেরাইল করা, নির্জীব করা। কোনো ধরনের কোনো অণুজীব এর মধ্যে রাখা যাবে না, রাখলে পরে সেটা আলটিমেটলি ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড টাইপের কিছু থেকে এটা মারা ফেলবে, খাদ্যটাকে নষ্ট করে ফেলবে। তো স্টেরিলাইজ করার দুইটা ওয়ে হইতে পারে। একটা মাধ্যমে আমি এটা হচ্ছে তোমার দুধ যখন পড়াবো তখন বলবো। একটা হইতে পারে তুমি একটা 5 থেকে 10 মিনিট সময় ধরে হিট দিলা, যেমন দুধ যেরকম করে স্টেরিলাইজ করে।
বাসায় দেখবে বাজার থেকে দুধ নিয়ে আসার পরে বা বাসায় দুধ নিয়ে আসার পরে সেটাকে পাতিলায় নিয়ে জাল দেওয়া হয়। যখন দেখবে দুধ বয়েল করা শুরু করে সাথে সাথে কি নামায় ফেলে না কিছুক্ষণ রাখে? রাখতে হয়। রাখতে হয় কিছুক্ষণ, ধরো 5 থেকে 10 মিনিট রাখে, যেন ব্যাকটেরিয়া গুলো মরে যায়, ইস্ট মোল্ড টাইপের যা আছে সব মারা যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে রাখার পরে মারা যায়, সব ব্যাকটেরিয়া কি মারা যায় না? সব ব্যাকটেরিয়া মারা যায় না। সব ব্যাকটেরিয়া মারা গেলে দই হইতো না, দই কিন্তু ব্যাকটেরিয়া ছাড়া হবে না, হয়? না ভাই, ব্যাকটেরিয়া তো হবে না। আচ্ছা, বাজার থেকে কি পাস্তুরাইজড মিল্ক নিয়ে আসছো না? পাস্তুরিত দুধ দেখছো, আড়ং এর প্যাকেট, ফার্ম ফ্রেশের প্যাকেট বা প্রাণের প্যাকেট পাওয়া যায়, দুধের প্যাকেট দুধ। আর রঙের প্যাকেট, জি ভাইয়া। হ্যাঁ, পাস্তুরিত দুধগুলোর গায়ে দেখবা কোনটা গায়ে লিখে ইউএইচটি মিল্ক, কোনটার গায়ে লেখা হাই টেম্পারেচার শর্ট টাইম এরকম। হ্যাঁ, তো হাই টেম্পারেচার শর্ট টাইম মানে নিয়ার অ্যাবাউট তোমার হচ্ছে যে 70 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট হিট দেওয়া হয়। আর আলট্রা হাইতে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 থেকে 3 মিনিট। তো আলট্রা হাইতে দেখো যে হাই টেম্পারেচারে তুমি অনেক হাই টেম্পারেচারে 2 থেকে 3 মিনিট রাখলে এটা স্টেরাইল হয়ে যাবে। আর হাই টেম্পারেচার শর্টে মানে মোটামুটি 70 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 থেকে 15 মিনিট, যেটা কিনা বাসায় যে কাজটা করে আমরা সেই কাজটা। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্নটা করে, যার যেটা সুবিধা মনে হয়। তবে ইউএসটি দুধ খাওয়া ঠিক না, যেহেতু হাই টেম্পারেচারে যখন এটা স্টেরাইল করে তখন অন্য যে উপাদানগুলো আছে সেগুলো স্ট্রাকচার ডিফরমেশন হতে পারে। দ্যাট ইজ হচ্ছে আলট্রা হাই টেম্পারেচারে যে পাস্তুরিত দুধ সেটা খাওয়া ঠিক না। হাই টেম্পারেচার শর্ট টাইম মানে এইচটিএসটি দুধটা খাওয়াই ভালো। তো এখন তোমাদের যে বই আছে বাজারে, যে যত বই আছে সবগুলো বইতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের সংরক্ষণের কথা বলা আছে, কাঁচা আমের কথা বলা আছে, পেয়ারাও কোটাজাত করে বিক্রি করা হয়ে থাকে বা কাঁঠাল কোটাজাত করে বিক্রি করা হয়ে থাকে। হ্যাঁ, দেন হচ্ছে বাঁশের কুড়ুল বা ভুট্টা, হ্যাঁ কর্ন, ভুট্টার মানে কচি ভুট্টা যেগুলা সেগুলা মাংস হইতে পারে সেটা। তো বিভিন্নটার প্রত্যেকটার সিস্টেম একই, একই প্রসেস, শুধুমাত্র স্টেরিলাইজেশনে কোনটা কিভাবে স্টেরাইল করা হয় আর কি প্রিজারভেটিভ অ্যাড করে এটা হচ্ছে ভিন্ন পদ্ধতি। এই দুইটা জিনিস যদি তুমি আলাদা করে পড়ে ফেলতে পারো তাহলে সবগুলা সংরক্ষণে কিন্তু মাথায় ঢুকে গেল। এখন তুমি যদি বলো স্যার আমি মাছকে সংরক্ষণ করতে চাই, তাহলে মাছকে সংরক্ষণ করার জন্য কি করতে হবে? মাছের জন্য কোন কি করে? প্রথমে মাছ নিয়ে আসতে হবে, মাছ নিয়ে এসে আঁশ ছাড়াইতে হবে, তারপরে কি করতে হবে এটাকে আঁশ ছাড়ানোর পরে তারপরে এটাকে তোমার ভালো করে ধুতে হবে, পেট কেটে ময়লা টলা ফুল করে ফালা দিতে হবে, তারপরে ফালা দিয়ে লেজের কিছু অংশ ফেলে দিতে হবে, তারপরে বিশুদ্ধ পানি দিয়ে আবার এটা ভালো করে ধুতে হবে, ধুয়ে ভালো মতো সার্ফেসটাকে পরিষ্কার করতে হবে, দেন এটাকে হচ্ছে পানি শূন্য করতে হবে, পানি রাখা যাবে না এর মধ্যে, মাছের মধ্যে শুকায় ফেলতে হবে মাছটাকে একদম। দেন এটাকে লবণের মধ্যে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট লবণের মধ্যে ডুবাই রেখে তারপর এটাকে এটাকে ডুবাই রেখে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ, যেন এক্সেস পানিটা বের হয়ে চলে যায়। তারপরে হচ্ছে এটাকে কুটার মধ্যে নিয়ে প্রিজারভেটিভ সহ রাখা দিলে, যেমন 2% খাদ্য লবণ এবং 2% চিনি দিয়ে রাখা দিলে এটা হচ্ছে আলটিমেটলি 2 থেকে 3 বছর এই মাছ কিচ্ছু হবে না, নষ্ট হবে না। ঠিক আছে? তো এই যে প্রসেস দেখো, এই প্রসেসটা কিন্তু কমপ্লিটলি আমরা যে প্রসেসটা এক্সপ্লেন করছি এর সাথে মিলে যায়, শুধুমাত্র প্রিজারভেটিভটা কি স্টেরিলাইজেশন মেথডটা কি সেগুলো হচ্ছে আলাদা। তো এগুলো নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা, এখন যেটা সবচেয়ে জরুরি জিনিস, যে জিনিসটা আমাদের জানা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে আসলে আমাদের বইতে একটা টপিক আছে সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড। এই জিনিসগুলো নিয়ে একটা বিশাল বড় একটা টপিক আছে। টপিকটা নিয়ে একটু আলোচনা যদি করি, আমি ধরো একটা চার্টের মতো আঁকাইলাম। আমাদের একটা যদি সলিউশনের কথা বলি বা দ্রবণের কথা বলি, দ্রবণে কি কি থাকে বিপ্লব বলতো? দ্রাবক থাকে, দ্রব থাকে। তার মানে দ্রব থাকবে একটা, আর এটা থাকবে দ্রাবক। তার মানে একটা থাকবে সলিউট আর একটা থাকবে সলভেন্ট। একটা সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট, দুটো মিলে হচ্ছে সলিউশন। এখন এই সলিউটের পার্টিকেল সাইজ, অ্যাকর্ডিং টু দ্য পার্টিকেল সাইজ অফ সলিউট, দ্রাবক এর মধ্যে কতটুকু সাইজের, কত বড় সাইজের দ্রব আছে তার উপরে ভিত্তি করে দ্রবণকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আমি তিনটা, এই যে বক্সটাকে 3টা ভাগে ভাগ করলাম। আমি বললাম যে এই যে ধরো এটা হচ্ছে একটা লাইন, লাইন বরাবর আমরা দৈর্ঘ্য বোঝাচ্ছি, বাট সেই ব্যাপারটাকে আমি বলি যে ধরো 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর এটা থেকে এই পর্যন্ত বললাম সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। আর এর থেকে বড় হলে সেটা তো বড় পার্টিকেল সাইজ, মানে গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার এই সাইজটা। তার মানে আমি যদি বলি এখানে পার্টিকেল সাইজ গুলো এতটুকু, এগুলো হচ্ছে কি হয় 10 টু দি পাওয়ার -7 এর সমান অথবা কি তাদের থেকে ছোট। আর 10 টু দি পাওয়ার -7 থেকে যে অংশটা, এটার মানে হচ্ছে যেখানে পার্টিকেল সাইজ একটু বড়।
এটা হচ্ছে 10⁻⁷ থেকে বড় কিন্তু 10⁻⁴ থেকে ছোট, আর 10⁻⁴ এর সমান বা তার থেকে ছোট, আর 10⁻⁴ এর থেকে যারা বড় সেই পার্টিকেল সাইজ গুলো এরকম। তো যখন আমার পার্টিকেল সাইজ ইজ গ্রেটার দেন 10⁻⁴ সেন্টিমিটার দ্রবের, তখন সেটাকে আমরা বলি সাসপেনশন। আর যখন পার্টিকেল সাইজ 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁴ সেন্টিমিটারের ইন বিটুইন থাকে, তখন সেটাকে আমরা বলি কলয়েড। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে এখন। আর যদি 10⁻⁷ থেকে ছোট হয়, লেস দেন 10⁻⁷, তখন সেটাকে আমরা বলি ট্রু সলিউশন। আসল কথা হচ্ছে যে প্রকৃত দ্রবণে তুমি দ্রব আর দ্রাবককে খালি চোখে আলাদা করতে পারবা না কখনোই। কলয়েডে কিন্তু পার্টিকেল সাইজ গুলোকে আলাদা করা যায়। আর সাসপেনশনের ক্ষেত্রে পার্টিকেল সাইজ এত বড় হয় যে পার্টিকেল গুলো নিচে তলানি আকারে জমা পড়ে। যেমন কিছু সিরাপের গায়ে লেখা থাকে, এটি একটি সাসপেনশন, ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন, লেখা থাকে না? জি ভাইয়া দেখা থাকে ছোট কেন? করে সিরাপে। আমার হচ্ছে আসলে দ্রবগুলা এই সিরাপের, ধরো এই সিরাপের কৌটা, এই সিরাপের কৌটার নিচে এসে দ্রবগুলো জমা আছে। ওকে, তো সিরাপের কৌটার নিচে যদি দ্রবগুলো জমা হয়, তাহলে জমা থাকার মানে কি বলতো? আমার আসল ইনগ্রেডিয়েন্টস তো এইটা নিচে। তা আমি যদি নিচেরটা না খাই, আমি যদি উপর থেকে একটু জাস্ট লিকুইড খাইলাম, তাহলে আমার কি কাজ হলো? হবে না। এই জন্য ভালো মতো শেক করতে হবে এটাকে। হ্যাঁ, শেক করলে পরে আলটিমেটলি কি হবে, এটা আবারও ডিসপার্স হবে, তখন তুমি এখান থেকে এক ছিপি দিয়ে নিলে, নিয়ে খাইলে কাজে দিবে, তাছাড়া কিন্তু কাজে দিবে না। এই জন্য যে কোনো সিরাপ যদি সেটা সাসপেনশন হয়, গায়ে লেখা থাকে এটি একটি সাসপেনশন, ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন। ঠিক আছে? কেন বলা থাকে ঝাঁকিয়ে নিন? কোজ এটা সাসপেনশন তাই। এখন আগে তোমাকে বুঝতে হবে যে কলয়েড কি জিনিস, হোয়াট ইজ কলয়েড। কলয়েড ব্যাপারটা হচ্ছে, কলয়েড পার্টিকেল দেখছো কখনো খালি চোখে? দুধ তো কলয়েড, কিন্তু পার্টিকেল তো দেখি না এভাবে। আচ্ছা, কলয়েড দেখছো তোমার বাসায়, ধরো জানালা দিয়ে রোদ আসতেছে, বিছানার মধ্যে তুমি শুয়ে আছো, একটা বাড়ি দিবা বিছানার মধ্যে, তাহলে দেখবা কিছু ধুলাকণা উঠতেছে, খেয়াল করছো? জি ভাইয়া। এই যে ধূলিকণা গুলো উঠতেছে, এটা কি লাইট, এদের উপরে লাইট পড়লে এদেরকে দেখা যায়, কারণ এরা হচ্ছে টিন্ডাল ইফেক্ট দেখায়। হোয়াট ইজ টিন্ডাল ইফেক্ট? সরি, টিন্ডাল ইফেক্ট মানে লাইট স্ক্যাটারিং ইফেক্ট, আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে, লাইট স্ক্যাটারিং ইফেক্ট। তো কলয়েড কণা যেটা করতে পারে, লাইটকে স্ক্যাটার করতে পারে। অথবা রাতের বেলা হাইওয়েতে যখন চলো, তখন দেখবে গাড়ির হেডলাইট জ্বললে কিছু ধূলিকণা উঠতে দেখা যায়, তাছাড়া দেখা যায় না। খেয়াল করছো? জি ভাইয়া। মজার ব্যাপার হচ্ছে এই কণাগুলা কিন্তু একে অপরের গায়ে গায়ে লাগে না, আবার এতটাও ভারী না যে তারা নিচে তলানি পড়বে। গ্র্যাভিটির জন্য যে নিচে পড়ে যাবে তাও না, আবার তারা একে অপরের সাথে লাগে না। রিজন হচ্ছে কলয়েড কণাগুলা চার্জিত হয়। এখন যেই ধরো আমি বললাম যে এটা হচ্ছে সামথিং কলয়েড, তাহলে ওই কলয়েডের একটার চার্জ যদি নেগেটিভ, তাহলে সবার চার্জ নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কি একসাথে থাকবে না নাকি বিকর্ষণ করে বেড়াবে? বিকর্ষণ করে বেড়াবে। তাই তারা ঘুরে দূরে দূরে ঘুরে বেড়ায়, তাদের ওয়েট এত বেশি না যে তারা নিচে পড়ে যাবে। আর যখনই তাদের উপরে লাইট পড়ে, তারা লাইটকে স্ক্যাটার করে, আলোর বিচ্ছুরণ করে, আমার চোখে পড়লে আমি দেখতে পাই। ব্যাপারটা বোঝা গেল? আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ও তাসফিয়া, ওকে। তাহলে এই কলয়েড গুলা চার্জিত থাকে এবং তারা হচ্ছে লাইটকে স্ক্যাটার করতে পারে। তাদের আকার ছোট কিন্তু খালি চোখে দেখা যায়। যেমন হচ্ছে তোর ওই যে বাসায় যখন আলো আসে জানলা দিয়ে, বিছানার মধ্যে একটা বাড়ি মারলে কিছু ধূলিকণা উঠতে দেখা যায়, ওগুলো হচ্ছে কলয়েড কণা। আরেকটা ব্যাপার আমি বলি, ধর বাসায় তোর ডাইনিং টেবিলে দেখবি 2 দিন না মুছলে পরে দেখবি ধুলা পড়ে আছে, এগুলো সবই কলয়েড কণা ছিল, যে কণাগুলো ভাসতেছিল উপরে, এটা নিচে পড়ে না, কিন্তু যখনই টেবিলের উপরে, টেবিলের কাছে এসে লাগছে, তখন এর নিচের দিকে যাইতে পারতেছে না, টেবিলের উপরে পড়ে রয়ে গেছে। এবং ধুলাগুলা দেখবি এমন না যে ধুলা পড়তে পড়তে একদম পুরো টেবিল একদম নাই হয়ে গেছে, এরকম না, একটু দূরে 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 গ্যাপ গ্যাপ হয়ে পড়ে থাকে, এমন মনে হয়। রিজন হয় একটা একটা বিকর্ষণ করে দেয়, কোথাও তো চার্জ আছে, হয় পজিটিভ চার্জ অথবা নেগেটিভ, হয় পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জে চার্জ থাকে। এখন কথা হচ্ছে, এই যে আমরা কলয়েডের কথা বললাম, এই কলয়েড কণাগুলা বৈশিষ্ট্য আছে কিছু, তাদের একটা বললাম তাদের পার্টিকেল সাইজ এত থেকে হবে।
এবং তারা হচ্ছে একটা অসমসত্ব অবস্থা তৈরি করবে পানিতে যদি কোনো কলেট কণা থাকে, কারণ এটা তো খালি চোখে দেখতে পাবো আমি কলেট কণাটা। অসমসত্ব মানে কি, খালি চোখে আমি দেখতে পাবো, খালি চোখে পানি এবং ওই কলেট কণাটাকে আলাদা করতে পারবো। এখন এই কলেটের দ্রবণটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তার সাইজের উপরে, কারো সাইজ বেশি হবে কারো সাইজ বড় হবে। সাইজের রেঞ্জটা তো 10⁻⁷ থেকে 10⁻⁴ সেন্টিমিটার এই রেঞ্জের মধ্যে হয়। আচ্ছা, এখন এই কলেট কণাগুলো যে বললাম আলোর উপরে পড়লে আলোর টিন্ডাল ইফেক্ট ঘটায় এবং তার হচ্ছে ব্রাউনিয়ান মোশনে চলে। ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি যেটাকে বলে ব্রাউনিয়ান মোশন। তারা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে চলাফেরা করে, এই যে এখান থেকে এখানে যায়, কারোর সাথে ধাক্কা লাগলে আবার এদিকে আসে, আবার এদিকে আবার এদিকে, এরকম করে ছোটাছুটি করতে হয়। ব্রাউনিয়ান মোশন তোরা মনে ছোটকালে পড়ছিস। এখন এই প্রকৃত দ্রবণ আর কলেটের মধ্যে যদি পার্থক্য করতে চাই তাহলে বলতে পারি প্রকৃত দ্রবণের পার্টিকেল সাইজ 10⁻⁷ থেকে ছোট হবে। প্রকৃত দ্রবণের কাগজের আমি যদি হচ্ছে একটা ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করি তাহলে প্রকৃত দ্রবণের কণাগুলোর আকার এত ছোট যে ফিল্টার পেপার ভেদ করে চলে যাবে। কিন্তু আমি যদি কলেটকে ফিল্টার করি তাহলে কলেটের পার্টিকেল সাইজটা একটু বড়, তাই ফিল্টার পেপার দিয়ে যাইতে পারে না। আর যদি ধর কি বলে টিন্ডাল ইফেক্ট, তো প্রকৃত কণা দেখায় না, প্রকৃত ট্রু সলিউশনের পার্টিকেল গুলো দেখায় না, কিন্তু কলেট পার্টিকেল কণা মানে কলেট কণাগুলো কিন্তু টিন্ডাল ইফেক্ট দেখায়। প্রকৃত দ্রবণের কণাগুলো ব্রাউনিয়ান মোশন ফলো করে না, ব্রাউনীয় গতি প্রদর্শন করে না, কিন্তু কলেট কণা ব্রাউনিয়ান গতি প্রদর্শন করে। তো যদি কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রকৃত দ্রবণ এবং কলেটের মধ্যে পার্থক্য কি, এই হচ্ছে পার্থক্য। এখন আরেকটা টার্ম আছে কোয়াগুলেশন। হোয়াট ইজ কোয়াগুলেশন? কোয়াগুলেশন টার্মটা নিয়ে হয়তো তোদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, বাট আমরা একটা জিনিস অলরেডি জানছি, সেটা হচ্ছে যে আমাদের কলেট কণাগুলা চার্জিত থাকে, হয় পজিটিভ চার্জে চার্জিত অথবা নেগেটিভ চার্জে চার্জিত থাকে। তো এখন কথা হচ্ছে যে কলেট কণাগুলো যদি পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জে চার্জিত থাকে, তা আমি জানি না সে কোন চার্জে চার্জিত আছে। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলে তোরা বুঝবি। যখন বন্যা হয়, বন্যার সময় একটা জিনিস টেলিভিশনে বারবার বলতে থাকে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যে বলে যে ফিটকিরি, একটা ফিটকিরি, এক গ্লাস পানি নিয়ে তার মধ্যে একটা দড়ি দিয়ে একটা ফিটকিরি ডুবাই দিতে হবে, ডুবাই দিয়ে ফিটকিরিটা কিছুক্ষণ রাখতে হবে, রাখার পরে এই পানির উপরের অংশটা পান করা যাবে, নিচের অংশটা পান করা যাবে না। এই কনসেপ্টটা কি তোরা জানিস তো নাকি? জি ভাইয়া। কাহিনী হচ্ছে বন্যার সময় পানিতে প্রচুর কলেট কণা থাকে এবং এই কলেট কণাগুলো আমি খালি চোখে দেখবো, কিন্তু হয়তো খুব একটা মানে অপরিষ্কার পানি মনে হবে না, তারপরও খাইলে পরে মনে হবে কি যে ভালো পানি, কিন্তু খাওয়ার পরে কিন্তু এই কণাগুলোর জন্য আমার বডিতে অনেক ক্ষতি হতে পারে। ফিটকিরি হচ্ছে এই জায়গায় যে কাজটা করে, ফিটকিরি তো একটা আয়নিক যৌগ, রাইট? ফিটকিরি মানে কি আসলে? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, আর কত অণু যেন পানি, 24 অণু পানি না? আমি এক্স্যাক্টলি মনে নেই, একটু দেখিস তো, এক্স্যাক্ট ক্রস চেক করিস তোরা। এই যে ফিটকিরিতে পটাশিয়াম প্লাস এন্ড সালফেট মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস সালফেট গুলো মাইনাস, তার মানে এই ফিটকিরিটা হচ্ছে একটা চার্জড পার্টিকেল। এখন আমার কলেট গুলো যদি পজিটিভলি চার্জড হয় তাহলে আমার ওই পজিটিভ চার্জ ধরে যে পটাশিয়াম প্লাসের জায়গায় যে কলেট গুলো নেগেটিভ যদি চার্জ হয় তাহলে পটাশিয়াম প্লাসের জায়গায় যে নেগেটিভ কণাগুলো একটা একটা ভিড় করবে না? কুলম্বিক ফোর্সের কারণে ভিড় করবে কিনা? জি ভাইয়া। তাহলে এই নেগেটিভ গুলোর চারপাশে আবার একটা পজিটিভ আসবে, এরকম আসবে না? পটাশিয়াম প্লাস আসবে তো। হ্যাঁ। তাহলে এই পজিটিভটা চারপাশে ধর আবার ওই যে নেগেটিভ সালফেট গুলো আসবে, এরকম করে আয়ন গুলা এরকম করে যখন একটা জটলা পাকাবে, জটলা পাকালে তাদের ওজন বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে তারা কি আর আগের মতো ঘুরবে না তলানি পড়ে যাবে? নিচে তলানি পড়বে। তার মানে ফিটকিরি গায়ে এসে তারা তলানি পড়বে, রাইট? বা ফিটকিরির আশপাশে তলানি পড়বে, তাহলে নিচের অংশটা না খেয়ে উপর অংশটা খেলে বিশুদ্ধ পানি খাওয়া যাবে না? জি ভাইয়া। এক্স্যাক্টলি এই যে কনসেপ্টটা, এটা কি করলাম আসলে আমরা, আমরা হচ্ছে এই কলেট পার্টিকেল গুলোর চার্জকে ডিসচার্জ করলাম, দিস ইজ কল্ড কোয়াগুলেশন। এখন এই কোয়াগুলেশন করলাম কি দিয়ে? ফিটকিরি দিয়ে। তাহলে ফিটকিরি একটা কোয়াগুলেটিং এজেন্ট। তোদের বইতে এক্সাম্পল হিসেবে দেখবে দেয়া আছে কি, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক ক্লোরাইড, এরা হচ্ছে কোয়াগুলেটিং এজেন্ট। এদেরকে ওয়াটার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, পানির বিশুদ্ধকরণে। আমরা যে বাসায় যে পানি খাই, আমাদের যে ঢাকায় ওয়াসার পানি বলি বা অন্য যেসব পানি আছে, পানিগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক ক্লোরাইড দিয়ে এটাকে কি করা হয়, কলেট পার্টিকেল গুলো বা কলেট যেসব অপদ্রব্য আছে ওগুলাকে সেটেল ডাউন করার জন্য এই জিনিসটি ইউজ করা হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে এই যে কোয়াগুলেটিং এজেন্ট, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হওয়া কোয়াগুলেটিং এজেন্ট। এবং এই কনসেপ্টটা আবার কোথায় কাজে লাগে জানো? আমরা যে বলি না যে কিডনি ডায়ালাইসিস করে না,
কিডনি ডায়ালিসিস হয় না? জি ভাইয়া। এই কলয়েড পার্টিকেল গুলোর সেপারেশন টেকনিকটা হলো কিডনি ডায়ালাইসিস, ঠিক আছে? এন্ড হার্ডি এবং সলজে নামে দুজন ভদ্রলোক খুবই একটা ভুয়া সূত্র দিচ্ছে। হার্ডি এবং সলজে যেটা বলছে, যদি এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, হার্ডি এবং সলজে সিএসইউজেডি সলজে রুল, এই হার্ডি এবং সলজে যেটা বলছে, তারা বলছে যে আমরা চাইলে একটা কলয়েড কণাকে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য, যেমন অ্যালুমিনিয়াম সালফেট একটা তড়িৎ বিশ্লেষ্য, ফেরিক ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য, বিভিন্ন রকম তড়িৎ বিশ্লেষ্য দিয়ে কলয়েড গুলোকে কি করা যেতে পারে, কোয়াগুলেশন করে সেটেল ডাউন করানো যেতে পারে। কিন্তু হার্ডি এবং সলজে বিভিন্ন পরীক্ষা করে দেখছে যে আমার কলয়েডের পার্টিকেলের চার্জ যেটা যদি নেগেটিভ হয়, তাহলে ওই তড়িৎ বিশ্লেষের পজিটিভ চার্জটাই তাদেরকে কোয়াগুলেশন করার জন্য দায়ী, রাইট? জি ভাইয়া। এটা তো আসলে একটা নতুন কিছু না, এটা তো কমন কনসেপ্ট যে আমি সল্ট দিব, সল্টে একটা পজিটিভও থাকবে একটা নেগেটিভও থাকবে। কিন্তু আমার কলয়েড যদি হয় নেগেটিভ কলয়েড, তাহলে কলয়েডটা তো পজিটিভ চার্জের জন্যই কোয়াগুলেশন হবে, নেগেটিভের জন্য তো আর হবে না, হবে? তাহলে এই পজিটিভ চার্জের কোয়াগুলেটিং পাওয়ার কতটুকু, ক্যাপাসিটি কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করবে যে কত ভালো কোয়াগুলেশন হবে। তো তারা বলছে যে এই পজিটিভ চার্জের যে কোয়াগুলেশন করার যে ক্ষমতা, এটা হচ্ছে তার যোজ্যতার সাথে সমানুপাতিক। তার মানে আমি যদি বলি কোন একটা তড়িৎ বিশ্লেষে সোডিয়াম প্লাস আয়ন আছে আর আরেকটা তড়িৎ বিশ্লেষে বেরিয়াম 2 প্লাস আয়ন আছে, তাহলে তোমরাই বলো যে কোন চার্জটার কোয়াগুলেশন করার ক্ষমতা বেশি হবে? যার চার্জের পরিমাণ বেশি, তাহলে তো এটার প্রতি তো আকর্ষণ হবে বেশি, তাই না, কুলম্বিক ফোর্সের মান হিসেবে। তাহলে বেরিয়াম 2 প্লাস এর কোয়াগুলেশন পাওয়ার বেশি, রাইট? জি। সরি, আচ্ছা, তো সেই হিসাবে আমি বলতে পারি যদি বেরিয়াম 2 প্লাস এর কোয়াগুলেটিং পাওয়ার বেশি হয়, সরি, বেরিয়াম 2 প্লাস এর যদি কোয়াগুলেশন পাওয়ার বেশি হয়, তাহলে সেখান থেকে আরেকটা জিনিস এটাও বলা যায় যে সাথে সাথে যে ভাই তাহলে আমি একটা ক্রোমো যদি লিখি, সাপোজ দেন যে ক্রোমোটা হচ্ছে এরকম অ্যালুমিনিয়াম 3 প্লাস, অবশ্যই তার কোয়াগুলেটিং পাওয়ার বেশি বেরিয়াম 2 প্লাস থেকে, বেরিয়াম 2 প্লাস এরটা অবশ্যই সোডিয়াম প্লাস এর চেয়ে বেশি, রাইট? এখন এটা তো গেল ক্যাটায়নেরটা। এখন অ্যানায়নেরটার কথা যদি বলি আমরা, সিমিলারলি অ্যানায়নের চার্জের উপরে ডিপেন্ড করবে। আমি যদি বলি সাপোজ দেন FeCN6 4 মাইনাস, আর এটা হচ্ছে ফসফেট PO4 3 মাইনাস, আর একটা হচ্ছে সালফেট, তাহলে বুঝতেই পারতেছো কার কোয়াগুলেটিং পাওয়ার বেশি হবে, আর হচ্ছে ক্লোরাইড। যার চার্জের মান বেশি তার বেশি, বোঝা গেল? জি ভাইয়া। এটা জাহাঙ্গীরনগরের পরীক্ষা আসছিল, এখান থেকে প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এখন কোন এক বছর মেডিকেলের পরীক্ষায়, যদি তোদের মেডিকেল পরীক্ষা শেষ, কিন্তু অনেকেই এখানে আছে যারা কিনা আসলে আগামী বছর পরীক্ষা দিবে, তারা তো পরে ক্লাস দেখবে, তাদের উদ্দেশ্যে বলছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন প্রাণীর দুধের মধ্যে চর্বির পরিমাণ বেশি, আবার কোন প্রাণীর দুধের মধ্যে স্নেহের পরিমাণ বেশি, কোন প্রাণীর দুধের মধ্যে হচ্ছে ল্যাকটোজের পরিমাণ বেশি। এই ধরনের প্রশ্ন আসতে পারে মেডিকেলের পরীক্ষায়। তো আসলে এটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারতেছি না, এটা কেমনে কি, এটার অ্যান্সার মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই। তো দুধের সংযুক্তি পড়তে হবে যারা কিনা মেডিকেল তো শেষ ভাইয়া, কিন্তু এখানে অনেকেই আছে যারা কিনা আগামী বছর পরীক্ষা দিবে, হ্যাঁ, অনেকেই জয়েন করছে, এর জন্য বললাম, ওদের উদ্দেশ্যে বলে রাখতেছে, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি দুধের পাস্তুরায়ন পড়ে ফেলছি। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে মাখন থেকে ঘি উৎপাদন, এগুলো ইম্পর্টেন্ট কিছু, এগুলো তোদের পড়তে হবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে এরপরে আমরা যেটা দেখবো টয়লেট্রিজ এবং পারফিউমারিতে আমরা দেখবো হচ্ছে হেয়ার অয়েল, আমাদের যে হেয়ার অয়েল গুলো ইউজ করা হয়ে থাকে, এখান থেকে কি ধরনের প্রশ্ন, আমি একটা আইডিয়া দিব আর কি। এগুলা থেকে কি ধরনের প্রশ্ন হবে? ফার্স্ট অফ অল এটার কাজ কি, এটা কি করে, হেয়ার অয়েলের কাজ কি বলতো কাশিয়া? কি আর ভাইয়া, চুলের গ্রোথ ভালো করে, হ্যান করে ত্যান করে। আমার চুল নাই, আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোর চুলে তোর জিজ্ঞেস করার ব্যাপারটা কেমন দিন হয়ে কারে গেল, কি জিজ্ঞেস করেন আপনি? আচ্ছা সরি, ভুলে গেছে। এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় বাজারে, এই তেলগুলোর মধ্যে বিভিন্ন রকম রিএজেন্ট অ্যাড করা হয়ে থাকে। কি কি রিএজেন্ট অ্যাড করা হয়ে থাকে ভাই? কেউ গ্রোথ বাড়ায়, কেউ চুলের স্ট্রেংথ বাড়ায়, কেউ হচ্ছে চুলকে স্মুথ করে, হ্যাঁ, এরকম নানান ধরনের জিনিসপত্র কেউ বাউন্সি করে, হ্যাঁ, শাইনি এন্ড বাউন্সি করে, ঠিক আছে? তো এরকম নানান কাজ করা যেতে পারে। তবে তুমি চাইলে বাসায় নিজে একটা হেয়ার অয়েল বানাতে পারো। বানাতে গেলে সেখানে তোমার যেটা অ্যাড করতে হবে, মিল্ক অ্যাড করতে হবে, দেন হচ্ছে এটার সাথে ব্রাহ্মী পাউডার, দেন হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যালোভেরা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি হিসেবে কাজ করে। অ্যালোভেরা আবার হচ্ছে ওই লাস্টারি একটা ভাব নিয়ে আসে, অ্যালোভেরা খুব পিচ্ছিল হয় তাই। আচ্ছা, তুলসী পাতার পেস্ট, এই সবগুলাকে মিক্স করে তুমি চাইলে বাসায়
হেয়ার অয়েল বানাতে পারো, ঠিক আছে। ট্যালকাম পাউডার, আচ্ছা ট্যালকাম পাউডারের নাম ট্যালকাম পাউডার কেন? তেল ট্যালকাম থাকে পাউডার মানে তো এজন্য। ঘামাচি পাউডার। ট্যালকাম পাউডার বেসিক্যালি ট্যাল্ক থাকে, ট্যাল্ক। ট্যাল্ক হচ্ছে একটা আকরিক বলা যায়, বা ট্যাল্ক হচ্ছে একটা কেমিক্যাল কম্পোজিশন। কিসের কম্পোজিশন? এটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর সিলিকেট, ঠিক আছে। তো ট্যাল্কের সংকেত কি? ট্যাল্কের সংকেত এটাই পরীক্ষায় আসে, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এন্ড হচ্ছে ওয়াটার। এটা হলো ট্যাল্কের সংকেত। এই জিনিসটা থাকে বলে ট্যালকাম পাউডারের নাম ট্যালকাম পাউডার। আর তার সাথে কিছু পরিমাণে সোপ বলা উচিত না আসলে, সোপ মানে কি আমি পরে এক্সপ্লেন করব তোমাদেরকে, বাট তার সাথে কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম অথবা জিঙ্ক স্টিয়ারেট অ্যাড করা হয়, জিঙ্ক স্টিয়ারেট বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট অ্যাড করা হয়, বোরিক অ্যাসিড অ্যাড করা হয়। বোরিক অ্যাসিড অ্যাড করলে পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব আসে। বোরিক অ্যাসিড আবার হচ্ছে ক্যারাম বোর্ড, যারা খেলে ক্যারাম বোর্ডের পিচ্ছিল টানার জন্য বোরিক অ্যাসিড ব্যবহার করে থাকে। এন্ড অন্যান্য সুগন্ধি ব্যবহার করা হয়ে থাকে। কেন সুগন্ধি কেন ব্যবহার করে এটা নিয়ে আমি আর কিছু বলতেছি না। এখন জিঙ্ক স্টিয়ারেটের কাজ কি আসলে, এটাই পরীক্ষায় প্রশ্ন আসে। এর হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তোমরা হয়তো অনেকেই জানো সোপ কি হিসেবে কাজ করে, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সোপ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে না? অ্যান্টিসেপটিক সোপ সোপ আছে না বাজারে, পাওয়া যায়, পাওয়া যায়। ডেটলে তো মনে হয় অ্যান্টিসেপটিক। হ্যাঁ, তো ডেটল, ডেটল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ওখানে হচ্ছে তোমার ক্লোরোহেক্সিডিন থাকে আর কি, ওটা আরেকটা অ্যান্টিবায়োটিক, কি বলে অ্যান্টিবায়োটিক আর কি, সরি অ্যান্টিবায়োটিক কেন বলছি এটা, অ্যান্টিবায়োটিক কি বলা উচিত না, ক্লোরোহেক্সিডিন, হ্যাঁ ক্লোরোহেক্সিডিন অ্যান্টিবায়োটিক। তো এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমার কিছু পরিমাণ এসেনশিয়াল অয়েল ইউজ করা হয়ে থাকে। এসেনশিয়াল অয়েল জিনিসগুলো কি আসলে? অয়েল তো সব অনেক ধরনের হয়, এটা হচ্ছে খাদ্য মানে খাওয়া যায়, যেটাকে বলে আমরা বলি হচ্ছে ভেজিটেবল অয়েল আর কি, যেটা আমরা কিনা খাদ্য খাওয়ার পারপাস ইউজ করি। আরো কিছু অয়েল আছে যেগুলো কিনা আমরা হচ্ছে বডিতে বিভিন্ন পারপাস ইউজ করি, কেউ মাথায় দেয়, কেউ শরীরে ইউজ করে, হ্যাঁ। বা কিছু কিছু এসেনশিয়াল অয়েল ড্রাগ হিসেবে ইউজ করা হয়ে থাকে, খুব প্রয়োজনীয় তেল আর কি। সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন গাছের নির্যাস থেকে আসে, গাছের রস থেকে বা গাছের পাতা থেকে, গাছের কাণ্ড থেকে আসতে পারে। যেমন ঘামাচি প্রতিরোধে চন্দন কাঠ, চন্দন কাঠের গুঁড়া, বা হচ্ছে ওই যে কি ক্যামোমিল ফুল, ক্যামোমিল ফুলের পাউডারও, ক্যামোমিল ফুল ড্রাই করে পাউডার করে ইউজ করা যেতে পারে। দেন কোল্ড ক্রিম, লিপস্টিক, লিপস্টিকের জিনিসটা মাথায় রাখতে হবে, লিপস্টিকে মিথাইল প্যারাবেন ইউজ করে হচ্ছে ইয়ে হিসেবে কি বলে, আরে প্রিজারভেটিভ হিসেবে। হ্যাঁ, ময়শ্চারাইজার হিসাবে কি থাকে লিপস্টিকে? লিপস্টিকে ময়শ্চারাইজার হিসেবে কি থাকে জানি না, দেখতে হবে। এটা অনেক জায়গায় প্রশ্ন দেখছি মনে হয়, অনেক জায়গায় পরীক্ষা প্রশ্ন আসে। মানে মেডিকেলের কোশ্চেন সলভ করার সময় এটা দেখছিলাম। আচ্ছা, বই থেকে দেখতে হবে, আমার নিজেরও মনে থাকে না এগুলা, এই চ্যাপ্টারটা তো বাজে। জঘন্য একটা চ্যাপ্টার। কিন্তু মজার মজার কিছু জিনিস আছে, সেগুলো এখন দেখাবো আর কি। সেই জিনিসটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেহেদি। মেহেদির সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, লসন নামক একটা কম্পাউন্ড থাকে, যেটা কিনা রঞ্জক পদার্থ, যেটার জন্য আসলে আমাদের হাতে কালার টালার হয়। এই লসন জিনিসটা সম্পর্কে জানতে হবে, আর কিছু জানতে হবে না। এন্ড ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিমে স্টিয়ারিক অ্যাসিড থাকে, গ্লিসারিন থাকে, গ্লিসারিন হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা হচ্ছে এখন যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে গ্লাস ক্লিনার। 9-10 তোমরা অলরেডি পড়ে আসছো যে গ্লাস ক্লিনার হিসেবে কেন অ্যামোনিয়ার দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, কেন সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কিনা ব্যবহার করা হয় না। খুব সহজ হিসাব ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাসের কম্পোজিশনের সাথে বিক্রিয়া করে, মানে সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট বানায় ফেলায়, গ্লাস ক্ষয় হয়ে যায়। বিকজ গ্লাসের বেসিক র মেটেরিয়াল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, দ্যাট ইজ ওয়াই। এখানে কি থাকে, গ্লাস ক্লিনারে থাকে যেটা হচ্ছে লিকার অ্যামোনিয়া। বেসিক্যালি লিকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়ার দ্রবণ, 25% অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এটা যেটা করতে পারে, এটা হচ্ছে অয়েল বা গ্রিস টাইপের যেসব ময়লা আছে ওগুলা দূরীভূত করে ফেলে। আর অ্যামোনিয়া ইজিলি ভেপোরাইজড হয়, তাই হচ্ছে সারফেস ইউজ করার পরে দেখবে যে গ্লাস ক্লিনার হিসেবে ইউজ করার পরে দেখবে যে কিছুক্ষণ পরে নাই হয়ে গেছে, এবং অ্যামোনিয়ার গন্ধটা নাকে আসে। হ্যাঁ, দেন হচ্ছে রাবিং অ্যালকোহল ব্যবহার করা হয়। রাবিং অ্যালকোহল কোনটা? এই করোনার সময়কালে তাদের জানা উচিত রাবিং অ্যালকোহল কোনটা। রাবিং অ্যালকোহল কোনটা? আইসোপ্রোপাইল অ্যালকোহল। হ্যান্ড রাব ইউজ করছ না? হ্যাঁ, মানে লেখা তো পড়ি নাই, কি আছে না আছে। পড়বে না কেন, লেখা পড়েছে। করোনা চলতেছে এতদিন ধরে, 1-1.5 বছর ধরে, তো হ্যান্ড রাব হিসেবে কি ইউজ করে এটা জানো না। রাবিং অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গ্লাসের গায়ে লেগে থাকে যে ময়লা,
ওয়াটার, পানি যেটা এটাকে হচ্ছে এটা সেপারেট করবে, এটাকে সেপারেট করা। ওকে, দেন এটার মধ্যে ইউজ করা হয়ে থাকে সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট জিনিসটা কি আসলে? সোডিয়াম লরাইল সালফেট জিনিসটা হচ্ছে CH3 CH2 10 মেবি, হ্যাঁ 11 এর আরেকটা 12, হ্যাঁ এটাই CH2OSO3Na। এটা কিন্তু বেসিক্যালি ডিটারজেন্ট। সোপ আর ডিটারজেন্টের পার্থক্য আমি বলবো একটু পরে। এটাকে বলে সারফেক্টেন্ট। কেন সারফেক্টেন্ট বলে? সারফেক্টেন্ট কাজে বলে যাদেরকে বলে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস অ্যাক্টিভ এজেন্ট যারা কিনা সারফেস টেনশন রিডাকশন করে, সারফেস টেনশন রিডাকশন করে। এটার প্রমাণ কেমনে পাবি? একটু পরে যায় বাসায় বালতির মধ্যে বা কোন একটা মগের মধ্যে পানি নিয়ে একটা ডিটারজেন্টের দানা দিবি, দেখবি যে উপরে কিছু একটা মনে হয় যে কিছু একটা দৌড় মারলো হঠাৎ করে। আসলে যেটা হয়েছে, পানি নরমালি কিন্তু সারফেসের মধ্যে এরকম ভাবে থাকে না, এরকম কাজ করে থাকার জন্য একটা কি পড়ে, সারফেস টেনশনের জন্য টান টান হয়ে থাকে। যখনই একটা সারফেক্টেন্ট পড়বে বা ডিটারজেন্টের কণা পড়বে বা সাবানের কিছু একটা পড়বে, তখন এটার সারফেস টেনশন কমে যাবে, তখন এটা হচ্ছে এরকম করে ফ্ল্যাট হয়ে যাবে। তো ফ্ল্যাট হয়ে গেলে কি হবে? হঠাৎ করে মনে হবে কিছু একটা দৌড় মারলো। কথা বোঝা গেল? সারফেক্ট সেলের নাম কিন্তু আসছে ওখান থেকে। সারফেক্টেন্ট বেসিক্যালি সাবান এবং ডিটারজেন্ট সবাই সারফেক্টেন্ট। তো সারফেক্ট সেল নাম হয়েছে সারফেক্টেন্ট থেকে, পরবর্তীতে হুইল টুইল রিন টেন হাবি জাবি বহুত কিছু আসছে। তো এখানে এটা ইউজ করার পেছনে কারণ হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি সারফেস টেনশনকে কমায় দেয়, যেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহজে ময়লা পরিষ্কার করতে পারে। ঠিক আছে, কেন এটাই ব্যবহার করে সোডিয়াম লরাইল সালফেট? কেন লরাইল অ্যালকোহল থেকে আসলে এটা বানানো হয়েছে, লরাইল অ্যালকোহল থেকে সোডিয়াম লরাইল সালফেট বানানো হয়েছে, অন্যটা কেন ইউজ করে না এর কারণ আমি জানি না। দেন হচ্ছে এই যে আমরা যে রাবিং অ্যালকোহল হিসেবে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করি, আইসোপ্রোপাইল অ্যালকোহল কিন্তু খুবই হাইলি ভোলাটাইল। এটা ভোলাটাইলিটিটাকে একটু লেস করার জন্য ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়ে থাকে। এটা ইউজ করে কেন? টু রিডিউস দ্য ভোলাটিলিটি অফ অ্যালকোহল, টু রিডিউস দ্য ভোলাটিলিটি অফ অ্যালকোহল। অ্যালকোহলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে অ্যালকোহলটাকে আটকে রাখে, যেন অ্যালকোহলটা সহজে ইভাপোরেট করতে না পারে। এটা কিন্তু খুব দ্রুত ইভাপোরেট করে। হাতে দেখবি যে একটু ভ্যানিশে রাবিং অ্যালকোহল দিছস বা কি হ্যান্ড রাব দিছস, দিয়ে রাখা দিছস, একটু ঘুরতেছস এদিক সেদিক, তাকাইলে তারপর দেখলি যে নাই হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো এই গেল গ্লাস ক্লিনার কেমনে কাজ টাজ করে, রাবিং অ্যালকোহল জিনিসটা কি, এই হাবিজাবি জিনিসপত্র বললাম। তো রাবিং অ্যালকোহল কিন্তু ব্যবহার করে আমরা এখন হ্যান্ড রাব হিসেবে ইউজ করে হচ্ছে করোনার সময়কালে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষা দিচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাবিং অ্যালকোহল হিসেবে যেটা ব্যবহার করা হয় সেখানে কিন্তু মোর দেন রাবিং অ্যালকোহলে সেখানে কিন্তু 87.9%, হ্যাঁ, অ্যালকোহল থাকে, মানে আইসোপ্রোপাইল অ্যালকোহলটা থাকে। বাট এত হাই কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু কোভিড-19 মানে করোনা ভাইরাস কিন্তু মরে না। এর জন্য যেটা হইতে হয় এটা হচ্ছে 60 to 70% হইতে হয়। এই জন্য রাবিং অ্যালকোহল হইলেও সেটার মধ্যে কিন্তু লেখা থাকে গায়ে যে এত পার্সেন্ট অ্যালকোহল, হ্যাঁ। আইসোপ্রোপাইল অ্যালকোহল 60 to 70% বেশি হলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, কম হলেও হবে না, বেশি হলেও কাজ হবে না। ওকে, আচ্ছা। টয়লেট ক্লিনারের প্রস্তুতি 99%। টয়লেট ক্লিনার নিয়ে আমি কিছু আর বলবো না, বাট আমি এখন তোদেরকে যেটা বলবো, সোপ আর ডিটারজেন্ট নিয়ে একটু ক্যাচাল পারবো আর কি। সোপ আর ডিটারজেন্ট নিয়ে আলাপ করার পরে দেন আমাদের বাকি থাকবে একটু হচ্ছে জাস্ট ইয়েটা বাকি থাকবে এই চ্যাপ্টারের মধ্যে, ওই যে ভিনেগার প্রস্তুত করা যায় কেমনে মাইক্রোডার্মা অ্যাসিড দিয়ে, এটা একটা পরীক্ষা প্রশ্ন আসে মাঝে মাঝে। তো সোপ, হোয়াট ইজ সোপ? কে বলতে পারবি? চাষকে বলতো সোপ কাকে বলে? জানি না ভাইয়া। সাবান কারকে জানাস না? ফাজিল। না। তানভীর বল। ভুলে ভাইয়া গেছি আমরা যারা আগে ক্লাস করছিলাম। করতাম ওরা কেউই নাই, আমি বাদে। হ্যাঁ, তুই বাদে কেউ নাই। সোপ হচ্ছে বেসিক্যালি সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। অনেকেই বলে সোপ মানে হচ্ছে কি বলে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট ফ্যাটি অ্যাসিডে, সেটা বলা ঠিক না। যে কোনো সল্টই সোপ বলা যাবে, কিন্তু আমাদের ব্যবহার উপযোগী কোন দুইটা? আমাদের ব্যবহার উপযোগী হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট। আর যদি আমরা সোডিয়াম সল্ট, এটাকে বলে হার্ড সোপ। হার্ড সোপ কোনটা? হার্ড সোপ হচ্ছে আমরা যেটা কিনা বার সোপ হিসেবে ব্যবহার করি, যে গায়ে মাখার সাবান বা কাপড় ধোয়ার সাবান। আর পটাশিয়াম সল্ট কোনটা?
এটাকে বলে সফট সোপ। সফট সোপ কোনটা বলতো? ওই যে আমরা যে কি ইউজ করি সফট সোপ হিসেবে, ডাব 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 ইউজ করি, বডি ডাব ওয়াশ সাবান ইউজ use করছ, হ্যান্ড ওয়াশ ইউজ করছ, বডি ওয়াশ ইউজ করছ, এগুলো সব সফট সোপ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এন্ড কথা হচ্ছে ভাই, এই সোপ প্রোডাকশন হয় কেমনে? সাবান আয়ন বিক্রিয়া যেটাকে বলে, আমরা আগে 19 এর বইতে পড়তাম, তোদের 19 এর বইতে নাই, তোদের ইন্টারমিডিয়েট বইতেও যে আছে তা না, আছে এক অর্গানিক কেমিস্ট্রিতে আছে। এটা বেসিক্যালি এটাকে আমরা বলি যে অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ ফ্যাটি। আচ্ছা আরেকটু বুঝাই বলি। আচ্ছা, অয়েল বা ফ্যাট কি জিনিস সেটা জানোস? হোয়াট ইজ অয়েল অর ফ্যাট? অয়েল বা ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। এই যে এরকম একটা স্ট্রাকচার হচ্ছে অয়েল বা ফ্যাটের স্ট্রাকচার। এই যে অ্যালকাইল অংশটা না, এই অ্যালকাইল অংশে কার্বন সংখ্যা শুড বি গ্রেটার দেন 12। 12 চেয়ে বেশি হতে হবে কার্বন সংখ্যা অ্যালকাইল অংশে, তা নাহলে সেটাকে সোপ বলা যাবে না। কারণ কি, কেন বলা যাবে না সেটাও ব্যাখ্যা করব। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেখানে সেটা হচ্ছে যে এই কার্বন 12, এই যে অ্যালকাইল অংশটা আছে, এই অ্যালকাইল অংশ যদি তোর আনস্যাচুরেশন মানে অসম্পৃক্ততা বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি অয়েল। আনস্যাচুরেশন বেশি হলে, আর যদি স্যাচুরেশন বেশি মানে কার্বন কার্বন একক বন্ধন বেশি থাকে, স্যাচুরেশন বেশি হলে সেটাকে বলি আমরা ফ্যাট। ঠিক আছে, কথা বোঝা গেল? এখন তেল বা চর্বির স্ট্রাকচার তো একই রকম, তাহলে আমি দেখে কি করে বুঝবো কোনটা তেল কোনটা চর্বি? দেখে বোঝার উপায় আছে? বাসায় কি তেলের বোতল দেখে বোঝা যায় না এটা তেল? চর্বি দেখে বোঝা যায় না এটা চর্বি? তেলে বোঝার কি উপায় নেই দেখে? কিরে তানভীর, বলতে পারবি না? একটা তরল একটা আর রুম একটা জমাট বাঁধা। টেম্পারেচারে জমে যায় আর একটা রুম টেম্পারেচারে স্বাভাবিক থাকে। ব্রিলিয়ান্ট। রুম টেম্পারেচারে যেটা লিকুইড সেটাই তেল, আর যেটা কিনা রুম টেম্পারেচারে সলিড সেটাই ফ্যাট। সোজা সাপটা কথা, ডান। তাহলে এখন এই তেল বা চর্বির আমরা যদি হাইড্রোলাইসিস করি ক্ষারীয় মাধ্যমে, তখন সেখান থেকে কি পাওয়া যায় আসলে? তখন সেখান থেকে আমরা যেটা পাই সেটা আমরা বলি হচ্ছে সাবান। এটা এখানে আমি যদি ক্ষার দিয়ে হাইড্রোলাইসিস করে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আলটিমেটলি এখান থেকে কি হবে? এই দেখ, এই অংশটা RC+O আর এই Na, তার মানে RC+O Na হয়ে গেল ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। এখন আর এর মধ্যে কার্বন সংখ্যা 12 থেকে বেশি হয়ে যাবে। কেন বেশি সেটা পরে বলতেছি। এখন কথা হচ্ছে এরকম অংশ আছে কয়টা? 3টা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 3টা, তাহলে আমি এরকম পাবো 3টা, আর আমি কি পাবো? তার সাথে গ্লিসারিন পাবো। আচ্ছা, কসকো গ্লিসারিন সাবান নামে একটা সাবান পাওয়া যায় না? হ্যাঁ, জি হ্যাঁ, ভাইয়া। নাম শুনছি। গ্লিসারিন সাবান কেন পাবো? ওটার আমার বাসায় এখন একটা আছে, ওটার গ্লিসারিন সাবান কেন কয়? গ্লিসারিন বেশি তাই। ব্যাপারটা হচ্ছে সাবান উৎপন্ন করতে গেলে সাবানের সাথে বাই প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায় না? গ্লিসারিন, হ্যাঁ। সাবানের ফ্যাক্টরিতে সাবান বেচা যে টাকা ইনকাম হয়, গ্লিসারিন বেচা তার থেকে ভালো টাকা ইনকাম হয়। তো কসকো সাবান যেটা করে, গ্লিসারিনটা রিমুভ করে কম, আর বাকিরা গ্লিসারিনটা রিমুভ করে বেশি। গ্লিসারিন রিমুভাল যত ভালো হবে সোপটা তত বেশি হার্ড হবে। হ্যাঁ, দেখবি কসকো সাবান খুব কি বলে ট্রান্সপারেন্ট হবে না, সোপটা তত বেশি হচ্ছে তোর মানে ঘোলা হবে টাইপের। কিন্তু গ্লিসারিন সাবান দেখবি খুব ট্রান্সপারেন্ট, কসকো গ্লিসারিন সাবান দেখা যায় ভিতরে পুরোটা দেখা যায় এরকম। হ্যাঁ, ওকে। আবার কিছু কিছু সাবান আসছে দেখবি যে ওগুলোর ভিতরে মনে হয় যে ফ্রুটস বলে না, যে কি কিউকাম্বার, তারপর হাবিজাবি, ভিতরে মনে হয় যে একটা হচ্ছে ইয়ের মতো টুটি ফ্রুটি যে ফ্রুটস থাকে না, ওরকম ভিতরে দেয়া থাকে। ওগুলা বেসিক্যালি গ্লিসারিন যুক্ত বেশি থাকে, এরকম ট্রান্সপারেন্ট মনে হয়। ফাইন। তো এই যে এটা হলো হচ্ছে সাবান, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আমি তাহলে বলতে পারি যে সি, বেসিক্যালি আমরা যে সাবান ব্যবহার করি সোডিয়াম স্টিয়ারেট C17H35 COO Na, এটা বোর্ডের পরীক্ষা আসছে, সাবানের সংকেত লিখো। ঠিক আছে, তো এই হচ্ছে সাবান। আর আমি যদি বলি ডিটারজেন্টের কথা, ভাইয়া এবার বুয়েটে 1 ঘন্টায় 100টা এমসিকিউ কেমনে আনসার করবো?
ও মেডিকেলে 100টা 1 ঘন্টা পারলে এনে পারবি না? অবশ্যই পারবি। হ্যাঁ, কিন্তু ওখানে তো এত ম্যাথ ছিল না, এখানে তো সব ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ, সবই তো ম্যাথ থাকবে ম্যাক্সিমাম। আমি যেভাবে যেভাবে দেখাইছি ওইভাবে ওইভাবে চিন্তা করে দিলে এখন দেখ, ডিটারজেন্ট কি জিনিস? ডিটারজেন্ট মানে আর এটা হচ্ছে কি সোডিয়াম লবণ, আর ডিটারজেন্ট মানে কার্বক্সি, এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ, রাইট? কিন্তু ডিটারজেন্ট মানে আর ও SO3Na, মানে এটা হচ্ছে সালফোনেট, অ্যালকাইল সোডিয়াম অ্যালকাইল সালফোনেট। মানে বেসিক্যালি ব্যাপারটা ছিল যে RSO4H, এইচটার পরিবর্তে একটা সোডিয়াম, তাই সোডিয়াম অ্যালকাইল সালফোনেট। এই হচ্ছে আমার ডিটারজেন্ট আর সাবানের মধ্যে পার্থক্য, একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট আর একটা হচ্ছে সালফোনিক অ্যাসিডের সল্ট, সোডিয়াম সল্ট। গট ইট? কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখ, এই যে কার্বন সংখ্যা, এখানে অনেকগুলা কার্বন, এখানে অনেকগুলা কার্বন। আমার কাছে যারা আগে অলরেডি অর্গানিক পড়ছে তারা জানে যে আমরা চাইলে একটা অ্যালকাইল অংশকে এইভাবে প্রকাশ করতে পারি না? এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, কার্বন কার্বন কার্বন, এরকম প্রকাশ করা যায়। তাহলে আমি বলতে পারি আমি সাবানকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যেখানে কিনা তোর অ্যালকাইল অংশ আছে, অ্যালকাইল অংশটা নন পোলার, আর অ্যালকাইল অংশ ছাড়া যেমন যে সিরা বলে এনে, এই অংশটা কিন্তু পোলার, এই অংশটা পোলার, বা এই যে অংশটা পোলার। তাহলে সাবান বা ডিটারজেন্ট যাই হোক না কেন, তার এরকম একটা অংশ থাকবে, আরেকটা অংশ থাকবে যেটা কিনা পোলার। সো দিস ইজ এ পোলার পার্ট and this one is non-polar part. একবার আমাকে এক ছেলে বলছিল ভাই দুইটাই তো পোলার পার্ট, কারণ এটা তো শুক্রাণু টাইপের। হ্যাঁ, আমি বলছি ভাই তুই আমার ক্লাস থেকে বের হয়ে যা। তো এই যে অংশটা নন পোলার পার্ট, এটা কিন্তু ওয়াটার সলিউবল না, ওয়াটার ইনসলিউবল। আর এই অংশটা পোলার, যেটা এটা ওয়াটার সলিউবল। তাহলে যেটা কিনা ওয়াটার ইনসলিউবল এবং এই অংশটা হচ্ছে অ্যালকাইল চেইন অনেক বেশি আছে এই জায়গাতে, এবং আমরা অয়েল বা ফ্যাটের দিকে যদি তাকে দেখ, অয়েল ফ্যাটে দেখে এখানে কার্বন 12টা থেকে বেশি, 15-16টা হবে, বা এখানে এরকম অনেকগুলা কার্বন। তাহলে এই যৌগটার ম্যাক্সিমাম অংশটাই কিন্তু হচ্ছে নন পোলার, কারণ অয়েল বা ফ্যাটের একটা নন পোলার অংশ আছে। তাহলে আমি বলতে পারি যে এই ওয়াটার ইনসলিউবল যে অংশটা, সেটা যদি ওয়াটারকে আকর্ষণ না করে, তাহলে অবশ্যই এই অংশটা ফ্যাট সলিউবল বলা যায়, বা ফ্যাটের প্রতি আকর্ষী হবে, অয়েল বা ফ্যাট সলিউবল, রাইট? আর যেটা কিনা ওয়াটার সলিউবল সেটা অয়েল বা ফ্যাট ইনসলিউবল। আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে, এই যে অংশটা, এটা যদি ওয়াটারকে সলিউবল না হয়, তাহলে এটা বলা যায় হাইড্রোফোবিক। মানে হাইড্রো মানে পানি, ফোবিয়া মানে ভয়, বা পানির প্রতি পানিকে রিপিল করা, হাইড্রোফোবিক। আর যেটা কিনা পোলার পার্ট, দ্যাট ইজ হাইড্রোফিলিক। তাহলে একটা অংশ হাইড্রোফোবিক আর একটা অংশ হাইড্রোফিলিক। এখন ধর তুই তোর বাসায় তুই জামা ধুতে গেছিস, তোর জামা হচ্ছে এই জিনিসটা, তোর জামা, তোর জামা এখানে একটা চর্বি লেগে আছে, তুই তোর জামাটাকে পানিতে ডুবাইলি, তাহলে পানি তো পুরো চারপাশেই থাকবে, এই জামার চারপাশে থাকবে, বাট পানি কি এই চর্বিটার কাছে যাইতে পারবে? তানভীর, দিস ইজ ওয়াটার। না ভাইয়া। এই চর্বিটা, এটা হচ্ছে ফ্যাট, মানে তেল বা চর্বি তো জামায় লাগে আছে, তো পানি তো চর্বির কাছে যেতে পারবে না। কিন্তু আমি যদি পানির সাথে ডিটারজেন্ট দিই, পানির সাথে ডিটারজেন্ট বা সোপ দিলাম, আমি সোপ বা ডিটারজেন্ট, তাহলে সোপের যে একটা লেজের মতো অংশ আছে, এই অংশটা যেতে পারবে না, জি এই অংশটা ভাইয়া। তো ওয়াটার সলিউবল না। তার মানে এই অংশটা চার্জিত, অংশটা চার্জিত, মানে পোলার পার্টটা পানির দিকে থাকবে, আর ফ্যাটি অংশটা কোন দিক যাবে? ওই তেল বা চর্বির কাছে চলে যাবে। এখন যখন তুমি ভাই জামায় ধরে ঘষা মারবা, ঘষা মারলে কি অনেকটা এরকম যে তোমার কোমর, তুমি এরকম তোমার কোমরের দুই পাশ থেকে দড়ি ধরে টান দিতেছে দুদিকে, তা তুমি কি এখানে থাকবে না সরে চলে যেতে হবে? অথবা যে কোনো একদিকে হ্যাচকাটান মারতেছে, এই যে নিচের দিকে হ্যাচকাটান মারলে তুমি থাকবা? থাকতে পারবে না। তেমনি যখন তুমি জামার মধ্যে সাবান টাবান লাগায়, ডিটারজেন্ট লাগায় যখন ঘষা মারবা, তখন দেখবা তেল বা চর্বি উঠে চলে আসবে। এখন কথা হচ্ছে যে তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার কোমরে দড়ি বাঁধছে, ধরো একজন অনেক দূর থেকে দড়ি বাঁধছে, এখান থেকে জোরে হ্যাচকাটান মারছে, তোমার সরানো সহজ, হ্যাঁ? বাট তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, তোমার একদম কোমরের কাছ থেকে ধরে টান মারতেছে, সরানো যাবে? হ্যাঁ? না ভাইয়া। তার মানে একটু দূরত্ব বেশি হতে হবে, যেন দড়ির টান বেশি পড়ে। তাহলে কি হইতে হবে? অ্যালকাইল চেইনের লেন্থ বড় না হলে কি ময়লা পরিষ্কার করা সম্ভব? জি না। এই জন্যই কার্বন সংখ্যা গ্রেটার দেন কি হইতে হবে? 12 হইতে হবে। এখন বলো ভাই আমি যদি কার্বনে 100 নিই, তাহলে তো আরো ভালো, তাই না? আরো ভালো না? না ভাইয়া। কেন ভালো না ভাই? আরো ভালো পরিষ্কার হবে না? সমস্যাটা অন্য জায়গায়। কার্বন সংখ্যা 100 নিলে, ধরো তুমি কার্বন সংখ্যা 100 বিশিষ্ট সোপ বা ডিটারজেন্ট যাই নাও না কেন,
ধরো এই চর্বির কণাটাকে সরাতে 1টা 2টা 3টা 4টা 5টা মলিকুল লাগে, ঠিক আছে ফাইন। এখানে সোপ বা ডিটারজেন্টের কণাকে সরাতে যদি 5টা মলিকুল লাগে, তুমি সাবান যদি 100 কার্বনের নাও তাহলে 5 × 100 কার্বন, তার মানে 500 কার্বনের মলিকুলার রেট কত? 500 × 12। আর যদি তুমি সাবান নাও 17 কার্বনের, তাহলে 17 × 5টা মলিকুল সমান হচ্ছে 5 × 17 কত হলো? 85। 85 × 12। তাহলে বলো তো একটা সরবির মলিকুল সরাইতে সাবানের কতটুকু মোলার মাস লাগতেছে? এতটুকু। আর আরেকটা সাবানের কত লাগতেছে? 500 × 12। তার মানে প্রায় কত? 6000। আর এখানে কত লাগতেছে? অনেক কম লাগতেছে না? দ্য থিং ইজ, তুমি যদি এই কম কার্বন বিশিষ্ট সোপ বা ডিটারজেন্ট ব্যবহার করো, তাহলে যদি 2 গ্রাম ডিটারজেন্ট দিয়ে তোমার জামা পরিষ্কার হয়, বাট যদি বেশি কার্বন ব্যবহার করো তাহলে দেখবা যে তার থেকে প্রায় 20 বা 30 গ্রাম ব্যবহার করলেও সেম পরিমাণ পরিষ্কার হবে না। তাহলে তুমি বাসায় সার্ফ এক্সেল নিয়ে আসছো, একটা 17 কার্বন বিশিষ্ট, দেখলা যে 17 কার্বনেরটা 2 চামচ দিলে ভালো পরিষ্কার হয়, 100 কার্বনেরটা এক প্যাকেট দিয়ে দিলেও ভালো পরিষ্কার হয় না। তাহলে তুমি কোনটা নিবা? অবশ্যই 17 কার্বনটা নিবা। তার মানে কার্বন সংখ্যা বেশি হইতে পারবে না, আবার কার্বন সংখ্যা কি হইতে পারবে না? কমও হইতে পারবে না। একটা হচ্ছে টাকা পয়সার কারণ, আর একটা কি? এটা হচ্ছে এখান থেকে কি করতে পারবে না? মলাটাকে সরাতে পারবে না। এই ঘটনাটাকে বলে ইমালসিফিকেশন বা ইমালসিফাইং অ্যাকশন। এই ইমালসিফাইং অ্যাকশন ভালো করার জন্য তোমাকে যেটা করতে হবে, ওই কার্বন সংখ্যা বেসিক্যালি 12 থেকে 20 এই রেঞ্জের মধ্যে রাখা হয়, বেশি রাখা হয় না, ঠিক আছে? এই গেল সোপ বা ডিটারজেন্ট কি করে কাজ করে। গ্লাস ক্লিনারও সেম ভাবে কাজ করে। গ্লাস ক্লিনারে আমরা কি ইউজ করি? লরাল সালফেট ব্যবহার করি না? লরাল সালফেট বেসিক্যালি একটা ডিটারজেন্ট, তাহলে সেম ভাবে গ্লাস ক্লিনারও কাজ করবে। এখন তোমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইথানলকে অক্সিডাইজ করে ইথানোয়িক অ্যাসিড বানানো যায়। ইথানল, এটাকে অক্সিডাইজ করে বানানো যায় হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখানে একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়া। এই মাইক্রোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়া থেকে যে এনজাইমটা বেরোয়, সেই এনজাইমটা বেসিক্যালি ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে। এটাই জানতে হবে, আর কিছু জানতে হবে না। দ্যাটস ইট। আপনাদের পড়াশোনা এখানেই সমাপ্ত। যারা আমার সাথে মানে এই তাসফিয়া বলতে পারবে, অনেকদিন ধরে আছে। মাঝখানে আমি নিজের একটু সমস্যার কারণে, অসুবিধার জন্য একটু দেশে বাইরে যাইতে হয়েছে একটু, দ্যাট ইজ আমি হয়তো মাঝখানে ক্লাস ঠিক মতো নিতে পারিনি। তো আমি ক্লাসের মাঝখানে চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের দিই কোন প্রশ্ন কোন বোর্ডে কোথায় আসছে সেই জিনিসটা জানাইতে, হ্যাঁ, পরীক্ষায় যেন এটা অ্যান্সার করা যায় এবং কোনটা কোন বোর্ডে আসছে, কোনটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কবে আসে সেই জিনিসটা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু পড়াই দিই, সেটা হচ্ছে অ্যাকুয়া রেজিয়া, যেটাকে বলে রাজঅম্ল, ঠিক আছে? তো অ্যাকুয়া রেজিয়া বা রাজঅম্ল জিনিসটা কি? অ্যাকুয়া রেজিয়া রাজঅম্ল জিনিসটা হচ্ছে যে 1 মোল নাইট্রিক অ্যাসিড, আমরা আগে পড়তাম এটা 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই রেশিওটাকে বলা হয় অ্যাকুয়া রেজিয়া বা রাজঅম্ল। এর মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয় ধাতু যেটা মানে গোল্ড বা প্লাটিনাম, এরা কিন্তু সবচেয়ে নিষ্ক্রিয় ধাতু, সক্রিয় সিরিজের সবার নিচে এদের অবস্থান, এরাও কিন্তু দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই এই অনুপাতটাকে 1:3 অনুপাতটাকে বলে অ্যাকুয়া রেজিয়া বা রাজঅম্ল, অম্লের রাজা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদেরকে যে গোল্ড কি করে দ্রবীভূত হয়। এই নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল HCl এর বিক্রিয়া এখান থেকে যেটা উৎপন্ন হয়, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি যে নাইট্রিক অ্যাসিড and 3 মোল HCl, 3 HCl, এদের বিক্রিয়া থেকে এখানে উৎপন্ন হবে 2টা পানি NOCl আর হচ্ছে 2টা জাইমান ক্লোরিন উৎপন্ন হবে। তো এই জাইমান ক্লোরিন গোল্ডের সাথে বিক্রিয়া করবে, করে বানাবে গোল্ড ক্লোরাইড। এখন দেখো গোল্ডের সাথে বিক্রিয়া করে গোল্ড ক্লোরাইড বানাবে, এখানে ক্লোরিন লাগতেছে কয়টা? 3টা, রাইট? তো আমি এটা ব্যালেন্স করব পরে। এই যে গোল্ড ক্লোরাইড উৎপন্ন হলো AuCl3, এটা আবার HCl এর সাথে বিক্রিয়া করে, HCl এর সাথে বিক্রিয়া করে বানায় HAuCl4। তো কথা হলো এখন এই HAuCl4 যে হইছে, এখানে দেখো ক্লোরিন লাগতেছে কয়টা? 4টা, 3 একে 4 হইছে, ভালো কথা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আমার এখানে আমার জাইমান ক্লোরিন দিচ্ছে কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে কি এখানে 3টা ব্যালেন্স হয়? হয় না। তাহলে আমার এখানে লাগতেছে কয়টা? 3টা। তাহলে আমি একটা কাজ করি, এখানে 2 দিয়ে গুণ করি, এখানে 6 দেই, এখানে 3 দেই, তাহলে কিন্তু দেখো মিলে যায়। সরি, এখানে 2 দেই, তাহলে এখানে আমার লাগবে কয়টা? আসলে 6টা লাগবে না জাইমান ক্লোরিন, তাহলে পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 2টা হলে পরে এটা 2টা লাগবে, তাহলে HCl 2টা হবে, এখানে এটা হবে 2টা, তাহলে মিলে গেল সবকিছু। সিমিলারলি প্লাটিনামও কিন্তু সেম ভাবে
কি করে এই যে প্লাটিনিক, এটার বলে আমরা বলি ক্লোরো অরিক অ্যাসিড। ক্লোরো অরিক অ্যাসিড এই যে এটার নাম ক্লোরো অরিক অ্যাসিড, HAuCl4। আর আরেকটা হচ্ছে প্লাটিনাম যদি হয়, তাহলে প্লাটিনাম যেটা করে ওই গোল্ডের মধ্যে প্লাটিনাম জ্যামেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে PtCl4 বানায়। আর আলটিমেটলি ফাইনালি যেটা হয় HPtCl6, এটা বলি আমরা ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড আর কি। তো প্লাটিনাম এবং গোল্ড এই দুটো এইভাবে কি করে বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে যায়, দ্যাট ইজ এই অ্যাসিডটার নাম হচ্ছে রাজম্ল। হ্যাঁ, আমি যখন ল্যাবে কাজ করছি কলেজ লাইফে, তখন আমি ঢাকা সিটি কলেজে পড়তাম, শয়তানি করে রাজম্ল বানাইছিলাম 1:3 রেশিও দিয়ে বানায়। তারপরে তার ভিতরে কাঁচ দিছিলাম, দেখলাম ডিজলভ হয়ে গেছে। তারপর তার ভিতরে একটা মেটাল দিছিলাম, দেখলাম ওটাও ডিজলভ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমাদের স্যার দেখে ফেলছে, দেখে আমাদের এই এক্সপেরিমেন্টটাকে বানচাল করে দিল, আমাদেরকে শাস্তি দিয়ে ল্যাব থেকে বের করে দিল। দুঃখজনক। ওকে, আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি যে ল্যাবরেটরিতে গ্লাসওয়্যার ক্লিন করার জন্য, গ্লাসওয়্যার ক্লিনিং এর জন্য কি ব্যবহার করা হয়, ক্লিনিং এ কি ব্যবহার করা হয়। এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে? এই প্রশ্নটা ডেন্টালে 1600 আসছে, ডেন্টালের পরীক্ষা এখন হয়নি। দেন হচ্ছে এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে, বুটেক্সে আসছে। গ্লাসওয়্যার ক্লিন করার জন্য কি কি ব্যবহার করা হয়ে থাকে? গ্লাসওয়্যার ক্লিন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যে ডিটারজেন্ট ব্যবহার করা হয়, 10% সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, ডিটারজেন্ট ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিক্সচার, মানে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের মিক্সচার ব্যবহার করা হয়। আর তার সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে অ্যাসিটোন, ফাইনাল, এটা বলা হচ্ছে শেষ চিকিৎসা। কোনো কিছু দিয়ে যদি পরিষ্কার করা না যায়, তখন এই অ্যাসিটোন ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিটোন দিয়ে কি পরিষ্কার হয়? এটা দিয়ে বেসিক্যালি গ্রিজ টাইপের যেসব ময়লা যেগুলা লেগে থাকে এগুলা ব্যবহার করে। আমি বলবো যে ভাই কাঁচের জিনিসপত্র গ্রিজ টাইপের জিনিসপত্র আসলো কোত্থেকে, গ্রিজ আসলো কোত্থেকে? হ্যাঁ, কাঁচের জিনিসপত্রে গ্রিজ আসলো কোত্থেকে? হ্যাঁ, আসতেই তো পারে তেল চর্বি, কোত্থেকে আসবে কাঁচের জিনিসপত্রে তেল চর্বি? খাওয়া দাওয়া করলে কাঁচের প্লেটে। আজব, ল্যাবরেটরিতে খাওয়া দাওয়া করবি তুই ও গাধা? আচ্ছা, হ্যাঁ, ল্যাবরেটরিতে কেউ খাওয়া দাওয়া করে? ল্যাবে হচ্ছে বুলেট পিপেটে কিছু কিছু ইয়া থাকে, দেখবি স্ক্রু এর মতো থাকে না, থাকে দেখছোস? হ্যাঁ ওগুলোর মধ্যে গ্রিজ ইউজ করে, এগুলাকে যেন ভালো, যে আচ্ছা বুলেটের মধ্যে গ্রিজ ইউজ না করলে ওই তোর হচ্ছে যেটা কিনা স্ক্রুটা, এটা ভালো মতো, বাল্ব যেটা, এটা ভালো মতো ঘুরবে না। তখন দেখবি যে দেখা যাবে তোর এখন বন্ধ করতে হবে, হ্যাঁ বুলেট, কিন্তু তুই বন্ধ করতে পারতেছিস না। তো এই জিনিসটার জন্য হচ্ছে বেসিক্যালি গ্রিজ ইউজ করা থাকে। তো এই গ্রিজি টাইপের ম্যাটেরিয়ালস গুলো রিমুভ করার জন্য আমরা ইয়ে ব্যবহার করে থাকি, কি বলে, ওই অ্যাসিটোন। অ্যাসিডন ব্যবহার করে থাকি আর কি। এই হচ্ছে ঘটনা। তো এখন কথা হচ্ছে যে কোশ্চেন গুলো খুঁজে পাচ্ছি না কেন, সেগুলো তো ছিল। একটু অপেক্ষা করতে হবে। ওকে, আই গট ইট। আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করবো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার কিছু প্রশ্ন। যেমন 2015-16 একটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, যে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন দ্রবণ উপযোগী, বা দ্রাব্যতার জন্য দ্রাব্যতা কোন দ্রবণের জন্য প্রযোজ্য? বল, কোন দ্রবণের জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণ। স্যাচুরেটেড দ্রবণ। হ্যাঁ, এটা 2015-16 স্যাচুরেটেড দ্রবণ। ঠিক আছে, ওকে। আরেকটা প্রশ্ন ছিল যে জাহাঙ্গীরনগরের পরীক্ষায় প্রশ্নটা আসছিল, প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনটি পানিতে অদ্রবণীয়, সরি পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় কোনটা? সিলভার ফ্লোরাইড, সিলভার ফ্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। তানভীর অ্যান্সার দাও তো, কোনটা পানিতে দ্রবণীয়?
বুঝতে পারতেছি না ভাইয়া। দেখো প্রত্যেকেরই কিন্তু ক্যাটায়নটা সেম, কিন্তু প্রত্যেকের অ্যানায়ন ভিন্ন। আমরা জানি অ্যানায়নের আকার যত বড় সেটা সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, ফাজারের নীতি। তাহলে এর মধ্যে কোনটার অ্যানায়নের আকার ছোট? ফ্লোরিনের। তাহলে যার অ্যানায়নের আকার ছোট সেটা বেশি আয়নিক, যেটা বেশি আয়নিক সেটা পানিতে দ্রবণীয়। তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এরকম একটা এবার আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে, নিচের কোনটা সবচেয়ে বেশি দ্রবণীয় বা এরকম কিছু একটা দিয়ে আসছিল। ফাইন, এই কনসেপ্ট কাজে লাগে তোমরা ব্যাখ্যা করতে পারবে চাইলেই। ঠিক আছে, এখন ধরো তোমাকে বললো আরেকটা প্রশ্ন এরকম যে M2X3 এর দ্রাব্যতা, এটার দ্রাব্যতা S বলে দিল 1.1 × 10⁻²। এখন তোমাকে বললো যে এটা KSP কত। KSP কত বাইর করবা কেমনে? তোমরা শর্টকাট সূত্র জানো যে KSP সমীকরণ সমান কি? x⁻x। এখন x এর মান এর মান হচ্ছে 3, তার মানে 2⁻2 3⁻3 s⁻2 + 3। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? 108 s⁵। কারণ s এর মান তো জানো, বসায় দাও 1.1 × 10⁻²⁵। তাহলে 1.1 × 10⁻²⁵ এই জিনিসটা আসলে কি হবে? মাথা আউলে যাচ্ছে, রাইট? যে আসলে কি হবে কিছু তো বুঝতেছি না, এটা কেমন অ্যানসার করব। আচ্ছা, 10⁻² এর উপরে যদি 5 আসে তাহলে আলটিমেটলি অ্যানসার কত আসার কথা? -10। 10⁻10। আচ্ছা, 1.1 এটার উপরে 5, তার মানে 1.1 কয়বার গুণ হবে? দুইবার। আচ্ছা, আগে তুমি 1.1 1.1 দুইবার গুণ করো। আচ্ছা, এটা এভাবে গুণ না করে তুমি একটা কাজ করো, 11 × 11 11 × 11 করো, 121 আসবে। 121। তাহলে এটার মধ্যে দুইটা দশমিক আছে, তার মানে 1.1 1.1। তার মানে দুইবার গুণ করার পরে আলটিমেটলি আসছে সেটা মানটা বাড়তে থাকবে এরকম করে। ঠিক আছে, এটা আবার তুমি হচ্ছে এখন ইয়ে করো, 11 1.1 দিয়ে গুণ করো। তো এভাবে করে আসলে 5 বার গুণ করা খুব কষ্টদায়ক ব্যাপার, কিন্তু অপশনগুলোর দিকে তাকালে তুমি ইজিলি অ্যানসার করতে পারবে। অপশনগুলোর মধ্যে একটা অপশন ছিল 1 × 10⁻6, আরেকটা অপশন ছিল 1.74 × 10⁻8, আরেকটা অপশন ছিল 2.1 × 10⁻6। ঠিক আছে, তো এই অপশন তো এমনিতেই বাতিল, কারণ আমার এখানে -2 কোনোদিন তো প্লাস হবে না, এটা বাদ। 1 এর উপরে পাওয়ার আছে, আবার এর সাথে 108 গুণ হবে, তার মানে 1 × সামথিং হবে না, এটাও বাদ। ঠিক আছে, আরেকটা অপশন ছিল 6 × 10⁻7। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। কেন? কারণ দেখো তোমার এখানে 10⁻10, ঠিক আছে, বাট তোমার কাছে 108 আছে, তুমি চাইলে এটাকে 1.08 লিখে × 10⁻8 লিখতে পারো, তার সাথে 1.1 আর 10⁻5 গুণ হবে, তার মানে 10⁻8 আর এই জায়গায় এটার সাথে এটা গুণ হলে কিছু একটা হবে, বাট 10⁻7 তো হবে না, এটাও বাদ। তাহলে অ্যানসার হবে এটা। তো তুমি ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করতে না পারলে এইভাবে অ্যানালজি খাটায় অ্যানসার গুলো করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই তোমার কাছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে ধরো এরকম আরেকটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, যে নিচের কোনটি প্রুশিয়ান ব্লু? কোনটি প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল? আমি গত ক্লাসে পড়াইছিলাম, গত ক্লাস না, তোমাদেরকে যখন সল্ট অ্যানালাইসিস পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে প্রুশিয়ান ব্লু বা ব্লু আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে বলছিলাম সেটা হচ্ছে ফেরিক আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা, যখন পটাশিয়াম ফেরোসায়ানেট। ফেরিক আয়ন শনাক্ত করতে গেলে পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহার করলে হয় KFe। ফেরিক যেহেতু Fe3+, এটা একটা প্লাস, তাই KFe হইছে FeCN6। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু হয় বা গাঢ় নীল হয়। আর যদি ফেরাস বলো, ফেরাস বলে সেটা কি হবে? ফেরাস বলে সেটা হবে K2F। Fe হালকা নীল না বাদামি হয়, এটা হালকা নীল হয়, হালকা নীল। হ্যাঁ, আর এটা হচ্ছে গাঢ় নীল। গাঢ় নীলের আরেকটা নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু। ঠিক আছে, এটা আসছে পরীক্ষায়। এটা কোথায় যেন আসছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছে 2017-18-তে। ঠিক আছে, আমরা আরো কিছু কোশ্চেন যদি আলোচনা, সাস্টের একটা কোশ্চেন নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সাস্টের কোশ্চেনটা এরকম ছিল যে একটা অ্যাকোয়াস মিডিয়াম, এই অ্যাকোয়াস মিডিয়ামে কি করছে, এর মধ্যে সিলভার নাইট্রেট যোগ করছে, একটা হোয়াইট পিপিটি আসছে। এই হোয়াইট পিপিটির মধ্যে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়, নাইট্রিক অ্যাসিডে ইনসলিউবল, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সলিউবল। সিলভার নাইট্রেট দিলে সাদা পিপিটি আসে একটা সল্টের জন্যই, সেটা হতে পারে ক্লোরাইড, হতে পারে আয়োডাইড, হতে পারে ব্রোমাইড, হতে পারে। যদি ক্লোরাইড হয় তাহলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ আসার কথা, যদি আয়োডাইড হয় তাহলে সিলভার আয়োডাইডের হলুদ পদক্ষেপ আসার কথা। হোয়াইট পিপিটি আসছে মানে আয়োডাইড বাতিল, আর ব্রোমাইড হলে কি হবে? হলুদ আর সাদা, সেটাও হয় না, তাহলে এটাও বাতিল, তার মানে সিলভার ক্লোরাইড, রাইট?
তাহলে এখন অপশনে ছিল কি ক্লোরাইড, সায়ানাইড, সালফেট, টালফেট এগুলো, তাহলে অ্যান্সার হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইড। ওকে ফাইন। তো এই ধরনের প্রশ্ন যেমন একটা খুবই 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 মার্কা মারা প্রশ্ন, সোডিয়াম আয়ন শনাক্তকরণ কোনটি ব্যবহার করে থাকে? পটাশিয়াম পাইরোনেট। এটা হচ্ছে কোথায় আসছে? মাওলানা ভাসানীতে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। ওকে, তা আমরা অন্য যদি কোনো কোশ্চেন নিয়ে একটু কথা বলতে পারি, যেমন ধরো সাপোজ সে দ্যাট একটা কোশ্চেন ছিল, মানে এটা খুবই 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 ইন্টারেস্টিং কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ইউনিটে আসছে। সেটা হচ্ছে যে একাধিক, আমার খুব প্রশ্নটা ভালো লাগছে, যৌগের মিশ্রণ হতে উপাদান পৃথকীকরণে কোনটি ব্যবহৃত হয় না? অপশনগুলো একটা হচ্ছে এলিসা, 2 হচ্ছে এইচপিএলসি, 3 হচ্ছে জিসি, 4 হচ্ছে কি আছে পরে টিএলসি। কোনটা অ্যান্সার বল? এই বল কোনটা অ্যান্সার? হ্যাঁ কোনটা অ্যান্সার? এইচপিএলসি, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আংরেজি পারি না। কি কি? টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি। এলিসা তো কারো নাম, তার মানে এলিসা কি কোনো সেপারেশন টেকনিক, পৃথকীকরণ পদ্ধতি? ক্রোমাটোগ্রাফি মানে কি? হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি? ক্রোমাটোগ্রাফি হলো একটা সেপারেশন টেকনিক বা পৃথকীকরণ পদ্ধতি। তাহলে নিচে তিনটাই তো ক্রোমাটোগ্রাফি, তাহলে নিচে তিনটাই অ্যাপ্লিকেবল, বাট এলিসা অ্যাপ্লিকেবল না। এলিসা নামে কোনো পদ্ধতি আমরা জীবনে কোনোদিন শিখি নাই। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্নটা বারবার আসে, সেটা হচ্ছে 14, 7, এখানে নাইট্রোজেন, তার সাথে দেয়া এক্স, দেন বলা হচ্ছে এখানে 17, 8 অক্সিজেন, আর বলা হচ্ছে 11H। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এক্স? কেমনে বাইর করবি? দেখ এখানে ভর সংখ্যা কত? 14, এখানে ভর সংখ্যা 17, এখানে একটা 18, তাহলে 17 আর 1 যোগ করলে 18, তাহলে এই পাশে 14, তাহলে এই পাশে কত হতে হবে? ভর সংখ্যা 4 হতে হবে, তার মানে এক্স এর ভর সংখ্যা 4 হবে। আচ্ছা এখন দেখ এখানে আছে কয়টা? 7টা, ইলেকট্রন সংখ্যা 7, এখানে ইলেকট্রন সংখ্যা 1 আর এখানে ইলেকট্রন সংখ্যা 1, দুইটা মিলে হলো কয়টা? 9টা। তার মানে ডান পাশে 9টা যদি প্রোটন সংখ্যা হয়, ইলেকট্রন সংখ্যা বলা ঠিক না, বাম পাশে কটা হতে হবে? 9টা হতে হবে। তাহলে বাম পাশে কটা দরকার? এক্স এর 2টা দরকার, রাইট? এরকম 4 টু এই এক্স জিনিসটা আসলে কি? বেরিলিয়াম। কি হতে পারে এটা? বেরিলিয়াম। বেরিলিয়াম 2+ চার্জ বিশিষ্ট, দ্যাট ইজ আলফা পার্টিকেল। ও হ্যাঁ, পড়াইছিলাম না তাসফি? আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল। হ্যাঁ তারপরে একটা প্রশ্ন সমাধান করি। সেটা হলো, এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে, ডিউর পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে যে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হচ্ছে। ও বামার সিরিজের সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? বামার সিরিজে বা বামারের ল্যামডা মিনিমাম কত? সোজা সাপটা কথা, ল্যামডা মিনিমাম কত? তো আমরা জানি ল্যামডা মিনিমামের সূত্র কি? ল্যামডা মিনিমামের সূত্র হচ্ছে নিউ বার সমান হচ্ছে 1/λ। ল্যামডা মিনিমাম কখন হবে? যখন হচ্ছে আমার রিডবার্গের ধ্রুবক 1/nl² - 1/nl+1 হয়, তখনই ল্যামডা মিনিমাম হয়। তাহলে এখন আমার বামার সিরিজ যেহেতু বলছে, তাহলে RH, NL কত হবে?
বামারের জন্য 2 হবে, তাহলে 2 2 স্কয়ার মাইনাস ওটা হবে কত 3 3 স্কয়ার। স্কয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 RH বাই 36। এটা তো 1 বাই ল্যামডা মিনিমাম, আমাকে তো ল্যামডা মিনিমাম চেয়েছে, ল্যামডা মিনিমাম কত 36/5 36 বাই 5 5 RH। ঠিক লিখছি না ভুল লিখছি? কি তো লিখছি? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোদের পরীক্ষা ভুল করার জন্য প্রথম অপশনটাই দেয়া থাকবে, এটা যেন তোরা ইচ্ছা করে ফাঁদে পা দেস এবং তোরা পাও দিবি, আমি করবো এই কাজ তো তোরা পিড়ানো উচিত একদম ফাজিল কথা। কনফিডেন্টলি। তারপর দ্বারা আরেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় খুব সুন্দর একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা বারবার আসে, কয়েকবার আসছে এই প্রশ্নটা। সেটা হচ্ছে কোবাল্ট, অ্যামোনিয়া, অ্যামোনিয়া 4টা, আর হচ্ছে H2O, পানি হচ্ছে 2টা, Cl3। বলছে এর সন্নিবেশ সংখ্যা কত, কোঅর্ডিনেশন নাম্বার। সন্নিবেশ সংখ্যা মানে কি? সন্নিবেশ সংখ্যা মানে সন্নিবেশ বন্ধনের সংখ্যা। এখানে লিগ্যান্ড হিসেবে আছে অ্যামোনিয়া 4টা, একটা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন করতে পারে কয়টা? একটা। তাহলে 4টা অ্যামোনিয়া কয়টা সন্নিবেশ বন্ধন করবে? 4টা। পানির সন্নিবেশ বন্ধন করার ক্ষমতা একটা, তাহলে পানি আসছে এখানে 2টা, তাহলে সন্নিবেশ বন্ধন করবে 2টা, তাহলে মোট হবে 6টা, তাহলে অ্যান্সার হবে 6। বোঝা গেল? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, নিচের কোনটির দ্রবণ বর্ণহীন? অপশন ছিল কপার 2+, নিকেল 2+, আয়রন 2+, আর হচ্ছে জিঙ্ক 2+। অ্যান্সার কি হবে বল? কপার 2+। মার মধুরে, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না। যারা অবস্থান্তর তাদের যৌগগুলো তো বর্ণযুক্ত, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, তাহলে জিঙ্কই তো অবস্থান্তর না, তার মানে জিঙ্ক বর্ণহীন, বাকিরা তো বর্ণযুক্ত হবে। ওকে, এবার দেখ সাস্টের একটা প্রশ্ন যদি আমরা সমাধান করি। নাইট্রোজেনের স্থায়ী হাইড্রাইড কয়টা? নাইট্রোজেনের স্থায়ী হাইড্রাইড একটি, সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়া। এটা সাস্টে আসছে। দেন হচ্ছে বুয়েটে যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে জিওমেট্রি কত হবে, মানে জিওমেট্রি কেমন হবে কোন একটা জটিল যৌগের? জিওমেট্রি হোয়াট? কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে জিওমেট্রি কি হয়? অক্টাহেড্রাল হয়। পড়াইছি, আবারও ভিডিও দেখবে, অক্টাহেড্রাল হয়। আর যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে হয় টেট্রাহেড্রাল চতুস্তলিকীয় অথবা স্কয়ার প্লেনার। আর অক্টাহেড্রাল হলে পরে সংকরণ হয় D2sp3 অথবা sp3d2। টেট্রাহেড্রাল হলে সংকরণ হতে হবে sp3, আর স্কয়ার প্লেনার হলে সংকরণ হবে sp2d। এই sp2d টা কোথায় হয়? টেট্রাইমিন কপার সালফেটে, টেট্রাইমিন কপার সালফেট। ঠিক আছে, ওকে। আর sp3 কোথায় হয়? যেমন টেট্রা কার্বনিল নিকেল। পরে আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা আমার খুব ভালো লাগছে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসছে এটা।
18-19 মানে 18-19 মানে কি গত বছর কি না গত বছরের আগের বছর আসছে। লিথিয়াম থেকে নিয়ন এর মধ্যবর্তী কোন একটা মৌল আছে, এই মৌলের 7টা আণবিকরণ শক্তি দিছে। প্রথম আণবিকরণ শক্তি 1310, দ্বিতীয় আণবিকরণ শক্তি হচ্ছে 3390, তৃতীয় আণবিকরণ শক্তি হচ্ছে 5320, চতুর্থ আণবিকরণ শক্তি হচ্ছে 7450, পরের আণবিকরণ শক্তি হচ্ছে 11000, পরেরটা হচ্ছে 13300 আর পরেরটা হচ্ছে 7100 কিলো জুল পার মোল। এখন 4টা ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, একটা হচ্ছে 2s2, বি দিছে হচ্ছে 2s2 2p1, এন্ড দেন সি দিছে হচ্ছে 2s2 2p4, আর ডি দিছে হচ্ছে 2s2 2p6। এখন বলছে যে এটার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কি, বল কে বলতে পারবে এটা যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কি? দেখ দেখতে থাক, দেখতে দেখতে দেখবি যে দিন পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেছে। ডি বি ডি ডি 4 নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারটা তো নিষ্ক্রিয়, তার আয়নীকরণ শক্তি কোনোদিন প্রথমটা 1310 হবে? ও আচ্ছা না, প্রথমটা তো আমি খেয়াল করি না। 4 নাম্বারটা বাদ, প্রথমটা 2s2 হিলিয়াম বাদ, পরেরটা 2s2 2p1, এটা 2s2 2p4। এখন দেখ 2s2 2p1 মানে কি 1s2 2s2 2p1, তার কাছে ইলেকট্রনই আছে কয়টা 5টা, তার কি 7টা আয়নীকরণ শক্তি কোনোদিন আসবে এই জীবনে? না। তার মানে অ্যান্সার হচ্ছে সি। দেখছস, না পারলে অ্যান্সার করা যায়। Yes. এখন 2012 সালে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমার খুব পছন্দের ছিল কারণ আমি ভুল করছিলাম 2012-13 সালে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। প্রশ্নটা আমি বাংলায় লিখছি, কোন যৌগে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? সঞ্চালন অক্ষম, এই যে ক্ষীয় লিখতে গেলে প্রত্যেকদিন আমার এই প্রশ্নের অপশন হচ্ছে এ C2H6, বি C6H6, সি C3H8, ডি C2H4। বল কোনটা অ্যান্সার হবে? C2H4 হুম C2H4 C2H4 শিওর, লক করে দিব? জি লক করে দিব। C2H6 হবে না? বেনজিন বেনজিনে কি সঞ্চালনশীল অক্ষম না সঞ্চালনের সক্ষম পাই ইলেকট্রন আছে? সক্ষম। C2H6 মানে কিন্তু অ্যালকেন, পাই ইলেকট্রন নাই, এটাও অ্যালকেন, C3H8 নাই, তার মানে এই দুইটার মধ্যে কোন একটা হবে। এখন C2H4 মানে কি CH2 ডাবল বন্ড CH2, এই ইলেকট্রন তো কোথাও ঘোরার কোনো সম্ভাবনা নেই। বাট বেনজিন আছে, বেনজিনে কি আছে, বেনজিনে পাই বন্ধন আছে 3টা, সো ইলেকট্রন ঘুরতে পারে, সঞ্চালনের সক্ষম, বাট এটা কিন্তু অক্ষম। ঠিক আছে, এটার ইলেকট্রনকে আমরা বলবো লোকালাইজড পাই ইলেকট্রন। লোকালাইজড মানে ফিক্সড, আর বেনজিনটাকে লোকালাইজড না ডিলোকালাইজড? ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ডিলোকালাইজড মানে সঞ্চালন সক্ষম, আর লোকালাইজড মানে সঞ্চালন অক্ষম। ঠিক আছে, আশা করি মনে থাকবে। ওকে, কোনটি অক্টেট মানে না বা অক্টেট রুল মানে না? অক্টেট রুল মানে না কোনটা? CCl4, জেনন ডাইফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া। অ্যান্সার কি? এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসে 6-7 এবং বুটেক্সেও আসছে, এটা বুটেক্স আসছে 19-20 গত বছর। জেনন ফ্লোরাইড। CCl4 4টা বন্ধন, অক্টেট রুল মানে। পানি, পানিতে অক্সিজেনের দেখ বাইরের শক্তি স্তরে ইলেকট্রন ছিল কয়টা? 6টা, এখন হাইড্রোজেন থেকে আসছে 2টা, মোট হচ্ছে 8টা। অ্যামোনিয়া, নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরে ছিল 5টা, হাইড্রোজেন থেকে আসছে 3টা, 8টা হয়েছে। জেননের কি? জেনন তো অলরেডি নিজেরই অক্টেট পূর্ণ ছিল, 2টা ফ্লোরিন সহ আসছে, তার হয়েছে 10টা, সেটা অক্টেট মানে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসে, সেটা হচ্ছে বন্ধন ক্রম, বন্ড অর্ডার।
কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার কত? আমি বলছিলাম এটা বাইর করার পরীক্ষায় পারলে বাইর করে লিখবে, আর যদি পরীক্ষা বাইর করে লিখতে না পারো তাহলে কি করবে, শর্টকাট মারবে। কার্বন মনোক্সাইডটা মুখস্থ করবে 3। তবে আরেকটা সূত্র আছে, সূত্র দিয়ে বের করা যায়। সেটা হচ্ছে যে ওই যে আমি যে বন্ড অর্ডারের সূত্র শিখাই দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী। তবে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিই। বন্ড অর্ডার সমান হচ্ছে x into 8 minus a plus y into 8 minus a divided by 2। x মানে এখানে ধর আমি এটাকে ধরলাম x, এটাকে ধরলাম y, তাহলে x মানে কার্বন। তাহলে কার্বনের বাইরের শক্তি স্তরে a মানে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। কার্বনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 4টা না? আচ্ছা, y মানে কি এখানে অক্সিজেন। অক্সিজেনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? a মানে তো বাইরের শক্তি স্তরে 6টা বাই 2। তাহলে 8 - 4 কত হলো? 4। 8 - 4 হলো 2 বাই 2, তার মানে আলটিমেটলি 6 বাই 2 মানে 3। তাহলে বন্ডটা 3। ঠিক আছে, মনে থাকবে? জি ভাইয়া। অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন আছে? তিন ধরনের। অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে হচ্ছে NH4 প্লাস Cl মাইনাস, এগুলো ভর্তি পরীক্ষা আসে। এখানে একটা হলো আয়নিক বন্ধন এখানে গেল। NH4 টা কোত্থেকে আসছে? অ্যামোনিয়া প্লাস H প্লাস এর সন্নিবেশ বন্ধন থেকে আসছে, দুইটা বন্ধন গেল। আর অ্যামোনিয়াতে কি আছে? কোভ্যালেন্ট বা সমযোজী, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেশন, আয়নিক। আয়নিক, কোঅর্ডিনেশন, কোভ্যালেন্ট, তিনটা বন্ধন। ঠিক আছে, সন্নিবেশ, সমযোজী আর হচ্ছে আয়নিক বন্ধন। দেন হচ্ছে দেখ, এই প্রশ্নটা হাজি দানেশে আসছিল যে ফেরিক ক্লোরাইড এর দ্রবণের পিএইচ কত? অপশন ছিল 0, less than 7, greater than 7, 7। কোনটা অ্যান্সার হবে? less than 7। হ্যাঁ হ্যাঁ, less than 7। কেন লেস দেন 7? কারণ ফেরিক ক্লোরাইড হচ্ছে একটা অম্লীয় লবণ, অম্লধর্মী। ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণ, সরি জলীয় দ্রবণ। কেন? যেটা দ্রবণ মানে ফেরিক ক্লোরাইড যদি পানিতে যায় তাহলে এটা ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এটা দুর্বল ক্ষার, তাহলে দুইটা মিলে আলটিমেটলি কি হবে? দ্রবণটা অম্লীয় হবে। তাহলে অম্লীয় হলে কি হবে? পিএইচ 7 থেকে কম হবে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ব্যাপক আসে যে নিচের কোন দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি? কোন দ্রবণের পিএইচ গ্রেটার দেন 7? অপশনগুলো দেখ, অপশনগুলো একটা করে লিখি। অপশনগুলোর মধ্যে 1 নম্বর অপশন হচ্ছে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড। 2 নম্বর অপশন হচ্ছে 0.01 মোলার সোডিয়াম কার্বনেট। 3 নম্বর অপশন হচ্ছে 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিড। 4 নম্বর অপশন হচ্ছে 0.01 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যান্সার কি হবে বলতো? খ নাম্বারটা 0.01 মোলার Na2CO3। খ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বার? 2। ওকে, 2 নাম্বার। দেখ, সোডিয়াম ক্লোরাইড একটা নিষ্ক্রিয় মানে কি বলে প্রশম লবণ, এটা পিএইচ 7 এর কাছাকাছি হবে। ইথানোয়িক অ্যাসিড 7 এর থেকে কম হবে। এখন আমার কাছে বাকি থাকে অ্যামোনিয়াম, সোডিয়াম কার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডটা আসলে কোত্থেকে আসছে? এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl থেকে আসছে। এখন দুইটার দ্রবণ কি অম্লীয় না ক্ষারীয়? অম্লীয়। অম্লীয়, তার মানে 7 থেকে কম হবে। তাহলে অপশন একটা সোডিয়াম কার্বনেট ক্ষারধর্মী, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তো এই জিনিসগুলো এইভাবে অ্যান্সার করতে হয়। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যেগুলো আসে এগুলো এইভাবে অ্যান্সার করতে হয়, এছাড়া কোনো অপশন নেই।
আরেকটা প্রশ্ন দিই আমি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল, কোনটি বাফার নয়? CH3COOH with CH3COONA 1 2 H2CO3 বাই সোডিয়াম বাইকার্বনেট 3 Na2H2O4 বাই NaH2PO4 4 অ্যামোনিয়াম ক্লোরাইড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার কি হবে? সেকেন্ডটা। সেকেন্ডটা। এটা তো রক্তের বাফার, এটা তো মেডিকেল পরীক্ষা আসছে। রক্তের বাফার কোন বাফার কাজ করে? সোডিয়াম বাইকার্বনেট এবং বাইকার্বনিক অ্যাসিড বাফার। চার নাম্বারটা নাকি ভাইয়া? 4 নাম্বারটা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয় বাফার, তোদের বইতে एग्जांपल আছে দেখবি। তাহলে 3 নাম্বার হবে। 3 নাম্বার হবে? প্রথমটা তো অম্লীয় বাফার, 3 নাম্বারটাও বাফার। বাফার মানে কি আসলে? যে যদি আমি অ্যাসিডিক বাফার বলি, অ্যাসিড থাকবে, অ্যাসিডের কনজুগেট থাকবে। কনজুগেট মানে কি? অ্যাসিডের একটা হাইড্রোজেন একটা লবণ দিয়ে সরে যাবে। কার্বনিক অ্যাসিড তার একটা হাইড্রোজেন লবণ দিয়ে সরে গেছে, লবণের কি বলে ক্যাটায়ন দিয়ে সরে গেছে, ধাতব অংশ দিয়ে লবণের। অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল অংশটা একটা অ্যানায়ন দিয়ে সরে গেছে, রাইট? এই সোডিয়াম ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট আর সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটের মধ্যে পার্থক্য কি দেখো? এটার মধ্যে দুইটা হাইড্রোজেন, এর মধ্যে একটা হাইড্রোজেন। যখন দুইটা হাইড্রোজেন সোডিয়াম একটা, যখন একটা হাইড্রোজেন সোডিয়াম দুইটা, তাহলে এরাও তো একে অপরের কনজুগেট, তাই না? মানে অনুবন্ধী। 4টাই বাফার। আসলে 5 নাম্বার অপশন একটা আছে, সেটা আমি দেই নাই। সেই অপশনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড HCl। এজন্য আমরাও পারি নাই। ঠিক আছে, ওকে। আমরা এখন পরিবেশ শোষণে চলে যাব। পরিবেশ শোষণে যে আমরা হচ্ছে কিছু প্রশ্ন সলভ করব। পরিবেশ শোষণে সলভ করতে গেলে আমাদের আসলে যে প্রশ্নগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। গ্যাসের ঘনত্ব মাপতে কোন সূত্র ব্যবহার করা হয়ে থাকে? সেখানে 4টা অপশন ছিল। গ্যাসের ডেনসিটি, ডেনসিটি অফ গ্যাস। ডেনসিটি অফ গ্যাস, গ্যাসের ঘনত্ব মাপতে কোন সূত্র ব্যবহার করা হয়ে থাকে? এটা 2016-17 প্রশ্ন ছিল ক ইউনিটে। প্রথম হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন, বি হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন, সি হচ্ছে পারফেক্ট গ্যাস ইকুয়েশন, ডি হচ্ছে ফ্যারাডে ইকুয়েশন। কোনটা? অ্যান্সার কোনটা? আরহেনিয়াস। অ্যারেনিয়াসের সমীকরণ কি? অ্যারেনিয়াসের সমীকরণ অনেকগুলো আছে, তার মধ্যে অ্যারেনিয়াসের সমীকরণের একটা হচ্ছে কি, ইয়েতে পড়ছো, তাপগতি কি বলে, তাপগতিবিদ্যা, সরি রাসায়নিক গতিবিদ্যায় পড়ছো, সক্রিয় শক্তির সাথে সম্পর্ক, ফাইন। আরেকটা পড়ছো কি, অ্যাসিড বেজের তত্ত্বতে পড়ছো অ্যারেনিয়াস তত্ত্ব। তো গ্যাসের ডেনসিটি মাপবা, ডেনসিটি মাপার জন্য কি লাগবে তোমার? ডি বা রো মাপতে যাবা। মাপা রো মানে কি? m/v, রাইট? তাহলে গ্যাসের আয়তন জানা লাগবে আর গ্যাসের ভর জানা লাগবে, তাই তো? আইনস্টাইনের সমীকরণ তো কেমিস্ট্রিতে কোথাও দেখি না। ফ্যারাডের সমীকরণ হচ্ছে কোথায়? তড়িৎ বিশ্লেষণে পাইছি। পারফেক্ট গ্যাস মানে বুঝো, পারফেক্ট গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়ালেন্ট আর টি। এখান থেকে রো বের করা যায় না? যায়। যায় তো? কেমনে যায় ভাই? পিভি ইকুয়ালেন্ট আর টি, এন মানে কি? ডাব্লিউ বাই মোলার ভর আর টি। তাহলে পিএম সমান কি লেখা যায়? ডাব্লিউ বাই ভি আর টি। ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে যে রো, ঠিক আছে? ডাব্লিউ মানে ভর, এই যে এম বাই ভি, ফাইন গেল। দেন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কোন শর্তে?
বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। শর্ত বলো। নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় এটা একটা কনফিউশন আসে যে আসলে কোনটা তুমি জানো ভালো, আসলটাই কিন্তু পরীক্ষার হলে যে কনফিউশন কাজে লাগে। আচ্ছা, আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে? না। তাহলে গ্যাস মলিকুলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কখন থাকবে? যখন তারা খুব কাছাকাছি থাকবে তখনই তো আকর্ষণ কাজ করবে। যদি তারা দূরে থেকে আকর্ষণ কাজ করবে? না। আর তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে গতিশক্তি বাড়বে না? কারণ গতিশক্তি তো ডিরেক্টলি কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। জি ভাইয়া। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে, মানে গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়লে তারা ছোটাছুটি করবে, দূরে দূরে চলে যাবে, কোনো আকর্ষণ কাজ করবে না। তার মানে হাই টেম্পারেচার, তারা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে। আর হাই টেম্পারেচার হাই হলে প্রেসারটা হবে লো, শেষ, লো প্রেসার। কেমনে মনে রাখবা লো প্রেসার? তোমরা ওই অ্যামাগা বক্র পড়ছো, তোমাদের মনে আছে কিনা দেখো। এরকম বক্র কখন পাওয়া যায়? হাই প্রেসারে পাওয়া যায়, এরকম বক্র পাওয়া যায়। বাট লো প্রেসারে এই z = 1 পাওয়া যায় এট লো প্রেসার। সরি, ওকে। দেন আসো জাহাঙ্গীরনগরের পরীক্ষার একটা প্রশ্ন আসছে যে উদ্ভিদে নাইট্রোজেন শোষিত অবস্থায়, শোষিত হয় কোন অবস্থায়? উদ্ভিদে প্ল্যান্ট নাইট্রোজেনকে কোন অবস্থায় শোষণ করে? NO2 - নাইট্রাইট, নাইট্রেট, অ্যামোনিয়াম, নান। এটা নাইট্রেট, নাইট্রেট এটা ওই ইয়াতে পড়বা, ইউরিয়া সারের ওখানে পড়বা যে কি করে ইউরিয়া সার গ্রহণ করে গাছ, তখন এটার অ্যান্সার পেয়ে যাবা। আমরা যদি অর্গানিকের কিছু কোশ্চেন আলোচনা করি, অর্গানিকের অনেক কোশ্চেন আমরা আলোচনা করতে পারি চাইলে। যদি অর্গানিকের আলোচনা অলরেডি ক্লাস অনেক হয়েছে, অর্গানিকের কথা বলছি না। পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা হয়েছে আমাদের, কি বলে তড়িৎ নিয়ে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করিনি, ভর্তি পরীক্ষার কোশ্চেন নিয়ে তড়িৎ রসায়নের বাকি সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্গানিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তো তড়িৎ রসায়নে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমি হচ্ছে 4-5টা প্রশ্ন সমাধান করে দিব আর কি। তবে সবচেয়ে বেশি বেশি যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান করব। প্রশ্নটা হচ্ছে এরকম যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয় না? অপশন হচ্ছে এ হাইড্রোজেন, বি ক্লোরিন, সি সোডিয়াম হাইড্রোক্সাইড, ডি সোডিয়াম। অ্যান্সার কি বলতো? সোডিয়াম। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন বলছি তখন সেটা হচ্ছে কি আসলে ব্রাইনের সলিউশন। ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন পাওয়া যায়, ক্লোরিন পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন, ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন, আর এক্সেস হিসেবে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম ধাতু পাওয়া যায় না। যদি তুমি সোডিয়াম বিগলিত সোডিয়ামের তড়িৎ বিশ্লেষণ করতা, ইন দ্যাট কেস তুমি সোডিয়াম পাইতা। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, মানে এটা পাওয়া যায় না আর কি। ওকে, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 4টি টেস্ট টিউব, 4টা টেস্ট টিউবের মধ্যে 4টা টেস্ট টিউব আছে।
প্রতিটা টেস্ট টিউবের একটার মধ্যে নিলাম ধরো সোডিয়াম ক্লোরাইড, আরেকটার মধ্যে নিচ্ছি আমরা ক্যাডমিয়াম নাইট্রেট, আরেকটার মধ্যে নিচ্ছি হচ্ছে সিলভার নাইট্রেট, আরেকটার মধ্যে নিচ্ছি হচ্ছে জিঙ্ক সালফেট। চারটা পাত্রে চারটা দ্রবণ আছে। এখন প্রতিটা পাত্রে যদি আমি কপারের পাত প্রবেশ করাই, প্রতিটি পাত্রে কপারের পাত প্রবেশ করালে কোন দ্রবণটি নীল হবে? প্রশ্ন বুঝতে পারছো নাকি বুঝতে পারো নি? দারুণ একটা প্রশ্ন। আচ্ছা, সক্রিয়তা সিরিজে জিঙ্ক কপার জিঙ্কের নিচে অবস্থান করে, ক্যাডমিয়ামের নিচে জিঙ্ক কপার অবস্থান করে, মানে ক্যাডমিয়াম কপারের নিচে, সরি কপার ক্যাডমিয়ামের নিচে অবস্থান করে, সোডিয়ামের নিচেও কপার অবস্থান করে। শুধুমাত্র আমি যদি সক্রিয়তা সিরিজ একটু আঁকি, তাহলে যদি এখানে সোডিয়াম হয়, তারপরে ক্যাডমিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে কপার, তারপরে সিলভার, তাহলে এখন দেখো তুমি কপার যদি তুমি দণ্ড প্রবেশ করে, এখানে কপারের দণ্ড, কপারের দণ্ড, কপারের দণ্ড, কপারের দণ্ড, কপারের পক্ষে কি জিঙ্ক, ক্যাডমিয়াম বা সোডিয়ামকে রিপ্লেস করা সম্ভব? না। শুধুমাত্র সিলভারকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে কপারের দণ্ড যখন তুমি সিলভারের দ্রবণে দিবা, তখন সেটা কপার নাইট্রেট আর সিলভার উৎপন্ন করবে। তাহলে কপার নাইট্রেটের বর্ণ নীল, তার মানে আলটিমেটলি সিলভার নাইট্রেট হবে। সক্রিয়তা সিরিজ দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, ধরো আমি যদি তোমাকে বলি যে তড়িৎ বিশ্লেষণকালে বা তড়িৎ বিশ্লেষণের সময় কে আগে চার্জ মুক্ত হবে, এখানে একটা ক্রম শিখাই দিব। কে আগে চার্জ মুক্ত হবে, এটার অ্যান্সার দিবা, ঠিক আছে? অপশন গুলো হচ্ছে OH মাইনাস, দেন হচ্ছে নাইট্রেট, দেন হচ্ছে ব্রোমাইড, দেন হচ্ছে ক্লোরাইড। কে আগে চার্জ মুক্ত হবে? ক্লোরাইড। ক্লোরাইড। এ তাই তোমার। বি সি ডি। আচ্ছা, ক্রমটা হচ্ছে, আমি একটা ক্রম লিখে দিই। নাইট্রেট less than sulfate less than chloride less than bromide less than iodide less than OH minus। যত তুমি বাম থেকে ডানে যাবা, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। প্রবণতা বাড়বে। তাহলে কার চার্জ মুক্ত প্রবণতা সবচেয়ে বেশি? হাইড্রোক্সিলের না? স্যার এটা তারপরে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দাও তোমরা, এটাই শেষ প্রশ্ন আজকের জন্য।
কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? অপশন এ হচ্ছে অপশন বি সোডিয়াম অ্যামালগাম সোডিয়াম প্লাস, অপশন সি অপশন ডি প্লাটিনাম বাই বলতো কোনটা জারণ বিজারণ অর্ধকোষ? সিএফটা হুম সি কোনটা? সি। মেবি আচ্ছা, জারণ বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে মনে রাখবা, তুমি জারণ বিজারণ অর্ধকোষ যখনই বলবা তখন একই আয়নের মানে একই এলিমেন্টের দুইটা ভিন্ন জারণ অবস্থা থাকতে হবে। যেটা ভিন্ন জারণ অবস্থার দুইটা অবশ্যই আয়নিত অবস্থা, আয়ন মানে চার্জ শূন্য অবস্থা না। ক্লোরিন ক্লোরিন ক্লোরাইড গ্যাস, এটা কিন্তু তোমার একই আয়নের দুইটা ভিন্ন জারণ অবস্থা বোঝায়, বাট একটা কিন্তু চার্জ যুক্ত, একটা চার্জ শূন্য। সোডিয়াম অ্যামালগাম শূন্য চার্জ প্লাস চার্জ, সিলভার শূন্য চার্জ, এখানে প্লাস চার্জ, মানে মেটালের সাথে মেটালেরই একটা অর্ধকোষ, কিন্তু দুইটা ভিন্ন অক্সিডেশন স্টেটে থাকবে, সেটা জিরো না কিন্তু, যেমন আয়রন 2+3+ দুইটা ভিন্ন অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। আর এটা হতে পারে টিন 2+, টিন 4+, lead 2+, lead 4+। এই তিনটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ, এরা জারণ বিজারণ অর্ধকোষ না। এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ, এটা হচ্ছে সলিড ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, এটা হচ্ছে তোমার ক্যালামেল ইলেকট্রোড বলে এটাকে, ক্যালামেল না স্যার, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, এটা হচ্ছে তোমার ধাতু এবং তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ। ধাতুটা হচ্ছে সলিড, তার অদ্রবণীয় লবণ, সিলভার ক্লোরাইড অদ্রবণীয় লবণ, তাই তার অর্ধকোষ। পরেরটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, তো আমাদের এই কোর্সের সমাপ্তি এখানে। তোমরা নতুন জয়েন করছো থেকে তোমরা একটা ক্লাস পাইলা, বাকিরা সবগুলো ক্লাস পাইছে। তোমরা ওগুলো দেখো লাইভ ক্লাস, আশা করি তোমাদের কাজে দিবে।